লাস্ট ক্লাসে আমরা হচ্ছে ফেসবুক ট্রাফিক অ্যাডস কিভাবে রান করতে হবে এবং সে একটা রান করার সময় কোন কোন বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে এবং কিভাবে অপটিমাইজ করতে হবে একটাকে বা একটাকে কিভাবে সাজিয়ে সুন্দর করে ওঠানো যায় সেটা আমরা দেখেছিলাম। তো আসলে ফেসবুকে যতগুলো গোল আছে প্রত্যেকটা গোল একই ভাবে অ্যাড রান করতে হয়, এখানে আলাদা কিছু নাই। শুধু ফেসবুককে জানাইতে হয় যে আমার গোলটা কি, উদ্দেশ্য কি, আমি কি কারণে অ্যাড দিতে চাই, এটা জাস্ট ফেসবুককে আলাদাভাবে মেনশন করতে হয়। আর বাকি ভিতরে যে জিনিসগুলো আপনারা দেখেন, হ্যাঁ, ক্যাম্পেইন, অ্যাড সেট, তারপর হচ্ছে অ্যাড, আগে যেভাবে আমরা ইমেজ আপলোড করি, প্রোডাক্ট আপলোড করি, প্রত্যেকটা জিনিস একই রকম, এখানে আহামরি কোনো পার্থক্য নেই। তো আমরা জানি যে ফেসবুক প্রফেশনাল অ্যাড দিতে গেলে আমাদের একটা বিজনেস ম্যানেজার লাগবে এবং সেটা আমরা ফুল সেট আপ করে তারপর হচ্ছে আমরা অ্যাডস ম্যানেজারের মাধ্যমে কি করি, অ্যাড রান করি। তো আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমি একদম প্রথম দিকে আপনাদেরকে যখন ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করাইছি আমি মেটা পিক্সেল সেট আপটাও দেখিয়েছি। তো মেটা পিক্সেল থেকে আপনি কিভাবে ডাটাগুলো কালেক্ট করবেন, তারপর সেই ডাটাগুলো দিয়ে কিভাবে রিমার্কেটিং করবেন, এই বিষয়গুলো আজকে নিয়ে কথা বলবো। তার আগে আমরা আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো, যে আমরা তো এতদিন ইমেজ দিয়ে অ্যাডভার্টাইজিং করছি। ইমেজ অর্থাৎ ফেসবুকে যখন আমরা অ্যাড দিতে গিয়েছি তখন আমরা পুরো একটা ইমেজ ব্যবহার করছি, বা ক্লায়েন্ট আমাকে ইমেজ দিয়ে দিচ্ছে, সেই ইমেজটা দিয়ে আমি ফেসবুকে অ্যাডভার্টাইজিং করছি। কিন্তু নর্মালি ইমেজের থেকে আপনি যদি ভিডিও দিয়ে অ্যাড দিতে পারেন তাহলে সেটা আরো বেস্ট। ভিডিও দিয়ে অ্যাড দিতে পারলে সেটা থেকে ভালো আউটপুট আসে। কারণ নর্মালি আপনি যদি চিন্তা করেন যে আমাদের যেসব কাস্টমাররা আছে, বা আপনি নিজে যদি কাস্টমারের জায়গায় বসে চিন্তা করেন, তাহলে আপনিও দেখবেন যে আপনি নিজেও চাচ্ছেন যে একটা প্রোডাক্টের ইমেজ না দেখে সেটার ভিডিও দেখে আপনি প্রোডাক্টটা কেনার জন্য। তো নর্মালি ভিডিও রিভিউ দেখে প্রোডাক্ট কেনার জন্য আমরা একটু আগ্রহ বেশি দেখাই। আর আজকাল ফেসবুকে যে অ্যাড গুলো দেখা যায় তার মধ্যে দেখবেন ভিডিও দিয়ে অ্যাডভার্টাইজিং করে। এখন একটা প্রোডাক্টের ভিডিওটা আমরা কোথায় পাবো? অনেক সময় ক্লায়েন্ট আপনাকে ভিডিও দিবে না, ক্লায়েন্ট বলবে আমার এই প্রোডাক্টের কোনো ভিডিও নাই। এখন আপনি ভিডিও করে নিবেন, তখন ভিডিওটা তো আপনি ইমেজ থেকে যদি ভিডিও করেন ওটা অ্যানিমেশন টাইপের ভিডিও হবে, মানে অ্যানিমেট হবে। হ্যাঁ, ওই ইমেজটাই আপ ডাউন হবে, জুম ইন জুম আউট হবে, বাট এটা দিয়ে বেটার রেজাল্ট আসে না। তো আমরা এই জন্য ওই রিলেটেড যে ইমেজটা আছে বা যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের একটা ভিডিও খুঁজে বের করবো। হয়তোবা আমরা 100% পাবো না, বাট সিমিলার খুঁজে বের করতে পারবো। হ্যাঁ, 19-20 এরকম একটা পার্থক্য হতে পারে। তো এরকম ভিডিও দিয়ে কিভাবে অ্যাড রান করতে হবে সেটা আমরা দেখবো আজকে। প্লাস হচ্ছে একটা অ্যাড দেওয়ার আগে অ্যাড কিভাবে রিসার্চ করতে হয়, হ্যাঁ, এগুলো নিয়ে একটু আলোচনা করবো। তো আমরা যদি আজকে একটা অ্যাডভার্টাইজিং করতে চাই তাহলে আমরা ক্রিয়েটে যাব। আজকে ধরুন আমরা একটা এনগেজমেন্ট অ্যাড দিব, আমরা তো অ্যাওয়ারনেস ট্রাফিক দেখলাম, এনগেজমেন্ট যদি আমরা দিতে চাই আমরা এনগেজমেন্ট সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ দিলাম। তো এনগেজমেন্ট দিলে কি হয়, ভিডিওতে ভিউ আসে, আমার পোস্টে লাইক আসবে, কমেন্ট আসবে, রিচ হবে, হ্যাঁ, তারপর কি ইন্টিগ্রেশন হবে। এক একটা টার্গেট এক এক রকম, অর্থাৎ আমি কি চাচ্ছি সেটা ফেসবুকে জানাইতে হবে। তো এনগেজমেন্টের উদ্দেশ্যগুলো কি এগুলো আমি একদম প্রথম ক্লাসেও ক্লিয়ার করেছিলাম যখন ফেসবুকের ফার্স্ট পেড মার্কেটিং নিয়ে যখন কথা বলি, যে আসলে এনগেজমেন্ট জিনিসটা কি করে, কিভাবে কাজ করে। তা আশা করি এগুলো এখন সবাই বুঝছেন। তারপর এখানে কি বলছে, চুজ এ ক্যাম্পেইন সেটআপ। তো আমরা বলছিলাম যে আমরা যখন একটা ক্যাম্পেইন সেটআপ করব আমরা চেষ্টা করব ম্যানুয়ালি সেটআপ করার জন্য। আর ফেসবুক যেটা রিকমেন্ডেড করবে সেটা যদি না শুনি তাহলে ফেসবুক আহ বলতে পারেন মাইন্ড করে। কারণ কি, কারণ ফেসবুক তখন কি করে, এই যে অ্যাড এর যে স্কোরটা আছে সেই স্কোরের পরিমাণটা কমিয়ে দেয়। তো এটা কিন্তু একটা বিশাল প্রবলেম। স্কোরটা কমিয়ে দেয় তখন কাজ করে শান্তি, অনেকে মনে করে যে আহ কাজ করে হয়তো বা ভালো কোনো রেজাল্ট পাবো না। এরকম কিন্তু কোনো ইস্যু না। ফেসবুক যেটা রিকমেন্ডেড করবে সেটা আপনি না শুনলে সেই স্কোরটা কমিয়ে দিবে, এটাই স্বাভাবিক। বাট স্কোর যদি কমিয়ে দেয় এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নাই। বরঞ্চ আমরা যে ম্যানুয়াল সেটআপটা করতেছি সেই ম্যানুয়াল সেটআপ থেকে আমরা আরো রেজাল্ট ভালো পাবো। তো এইগুলো, এই যে আমি বলতেছি রেজাল্ট আমরা ভালো পাবো, তো এই ভালো পাবো যে এটার আসলে প্রমাণ কি, এই প্রমাণগুলোর জন্যই আপনাকে অ্যাডভার্টাইজিং করতে হবে। আপনাকে বিভিন্ন ক্লায়েন্ট খুঁজতে হবে, সেটা লোকাল ক্লায়েন্ট হোক, ফরেন ক্লায়েন্ট হোক, মার্কেট প্লেসে হোক, ক্লায়েন্ট খুঁজতে হবে। কাজ শুধু শিখে গেলে হবে না। আপনি যদি ফিল্ডে না নামেন
প্র্যাকটিক্যালি যদি কাজ না করেন তাহলে কিন্তু পিছিয়ে যাবে। তো এখান থেকে আমরা কন্টিনিউ দিব, আমরা ম্যানুয়ালি এনগেজমেন্ট করব। জাস্ট হচ্ছে এখানে কন্টিনিউ দিব, কন্টিনিউ দেওয়ার পরে দেন হচ্ছে আমরা জানি যে আমাদের সামনে কয়টা স্টেপ আসবে, 3টা স্টেপ আসবে। প্রথমটা হচ্ছে ক্যাম্পেইন, তারপর হচ্ছে অ্যাডসে, তারপর হচ্ছে এই 3টা স্টেপের মাধ্যমে আমরা হচ্ছে অ্যাড রান করি, এটা আমরা সবাই জানি। আচ্ছা, তো ক্যাম্পেইনের নাম, এটা আমি বলছিলাম যে ক্যাম্পেইনের নাম আমরা চেঞ্জ করে ফেলবো। আমরা প্রোডাক্টের নাম রাখতে পারি, বায়ারের নাম রাখতে পারি, যেটা দিয়ে আমার সুবিধা মনে হয় বা যেটা দিলে আমার জন্য পারফেক্ট মনে হয় বা যেটা দিলে মনে হবে যে না এটা ক্লায়েন্টের জন্য ভালো, আমরা রাখতে পারি। বা আমার নিজেরাও বোঝার জন্য আমরা চাইলে যে কোনো একটা ক্যাম্পেইনের নাম দিতে পারি। বাকি যেগুলো আছে এগুলো সবগুলো নিয়ে আমি কথা বলছি। বাইং টাইপ কি হবে, বাইং টাইপ সবসময় অপশন হবে, কারণ রিজার্ভেশন দিলে আপনি অনেক অ্যাডস রান করতে পারবেন না। রিজার্ভেশন যদি আমরা দেই তাহলে অনেক সময় দেখবেন ক্যাম্পেইন গোল মাত্র 2টা আসবে, ট্রাফিক অ্যাড আসতে পারে আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস আসতে পারে, আর বাকিগুলো আসবে না। তো এই জন্য আমরা সবসময় বাইংটাই অপশন রাখবো। তারপর ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা চাইলে এখান থেকে আবার চেঞ্জ করে ফেলতে পারবো। ক্যাম্পেইন স্পিডিং লিমিট, এটা বলছিলাম যে অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তারপর হচ্ছে বাজেটের কথা বলছিলাম, একটাকে বলা হয় ইবিউ বাজেট আর এটাকে বলা হয় কি সিবিইউ বাজেট। এখন এটাকে এসিবি বাজেটও বলা হয়, অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট। বাজেট যদি আমাদের কম থাকে, হ্যাঁ বলছিলাম যে বাজেটের পরিমাণটা যদি আমাদের কমে যায়, প্রতিদিন যদি $50 নিচে চলে আসে, তাহলে আমরা ক্যাম্পেইন বাজেট থেকে দিব। আর যদি আমাদের বাজেটের পরিমাণটা বেশি থাকে, 50+ থাকে, তাহলে বেটার রেজাল্টের জন্য আমরা অ্যাড সেটে দেওয়ার চেষ্টা করব। তারপর ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজিটা থাক, এবি টেস্ট, এটা নিয়েও গত ক্লাসে আলোচনা করেছি যে যদি আমরা কম্পেয়ার করতে চাই, একটা অ্যাডের মধ্যে বিভিন্ন ভেরিয়েন্ট যদি থাকে, বিভিন্ন কালার যদি থাকে, হ্যাঁ আমরা যদি সেটাকে বিভিন্ন ওয়েতে যদি আমরা এবি টেস্ট করতে চাই তাহলে এটা করতে পারবো। অর্থাৎ কাদের থেকে ভালো রেজাল্ট পাচ্ছি, কোন ধরনের অডিয়েন্সরা আমার এই প্রোডাক্টটা পছন্দ করতেছে, এইসব যদি কোনো আহ মানে কন্ডিশন থাকে বা এগুলো যদি ক্লায়েন্টরা চায় তাহলে আমরা চাইলে এভাবে দিতে পারবো। স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা হচ্ছে 4টা ক্যাটাগরি আছে। 4টা ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব না, না করাই ভালো। এখানে যে 4টা আছে এই 4টাই এখানে মেনশন করা আছে। আমি আবার রিভাইজ দিচ্ছি এই কারণে, আমরা ফেসবুক ক্লাস আজকে শেষ করে দিব। তো এই জন্য হচ্ছে আমি আবার রিভাইজ করে দিচ্ছি, জিনিসগুলো আবার দেখে নেন। আর অনেকে আছেন এখানে যারা হচ্ছে ভিডিওর আশায় থাকেন যে স্যাররা তো ভিডিও দিয়ে দিচ্ছে, ভিডিও পরে দেখে নিব। আসলে ভিডিও না দেখে ক্লাসে সরাসরি অ্যাটেন্ড থাকলে মনোযোগ থাকে, ভিডিও থাকলে ওই পরবর্তীতে দেখবো, হ্যাঁ ভিডিও তো আছেই, তখন দেখা যায় যে নিজেদের মধ্যে একটা আলসেমি ভাব চলে আসে। তো এটা না করাই ভালো। তো এখানে যে ক্যাটাগরি গুলো আছে আমরা চেষ্টা করবো এই ধরনের ক্যাটাগরি গুলো নিয়ে কাজ না করতে। কারণ আম, যদি আমরা ক্যাটাগরি গুলো নিয়ে কাজ করি তাহলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার একটা ভয় ভীতি থেকে যায়। আমরা এই জন্য এটা করবো না। দেন হচ্ছে আমরা এখান থেকে নেক্সট দিয়ে দিব। যদি আমরা নেক্সট দিয়ে দিই দেন হচ্ছে আমাদের কোথায় নিয়ে আসতেছে, অ্যাড সেটে নিয়ে আসতেছে। আচ্ছা, এই যে আমরা অ্যাড সেটে আসলাম, অ্যাড সেটে আসার পরে এখানে লেখা আছে কনভার্সন লোকেশন, আমরা কোথায় ভিজিটরদের নিয়ে যেতে চাই। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদের বলে দিই, সেটা হচ্ছে আপনাদের যখন মার্কেট প্লেসে যেসব বায়াররা আসবে তারা কেউই আসলে ফেসবুক পেজ ভিত্তিক বিজনেস করে না। মার্কেট প্লেসের প্রতিটা ক্লায়েন্টই তারা ওয়েবসাইট ভিত্তিক কাজ করে। তারা এনগেজমেন্ট বাড়াতে চাইবে তাদের ওয়েবসাইটে, ওয়েবসাইটে ভিডিও থাকলে প্রোডাক্ট থাকলে এগুলোর ভিউ বাড়াতে চাইবে। এনগেজমেন্ট অর্থাৎ সিটি এর মাধ্যমে, কল টু অ্যাকশনের মাধ্যমে তারা এনগেজমেন্ট বাড়াবে। তো এই জন্য ধরে নিবেন প্রত্যেকটা ক্লায়েন্টই আমাদের কাছে তাদের কোনো না কোনো একটা ওয়েবসাইট নিয়ে আসবে, যে ওয়েবসাইটটা নিয়ে আমরা কাজ করতে পারবো। তারপর হচ্ছে পারফরমেন্স গোল আছে, এখানে লেখা কি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করছেন, ডাটা সেট লেখা এবং এটাতে স্টার দেওয়া। ডাটা সেটটা কি, ওই যে আমরা পিক্সেল ক্রিয়েট করেছিলাম আপনাদের মনে আছে, দেখেন এই যে অ্যাক্টিভ ডাটা সেট। আমরা টিওআইডি ফিফথ অনলাইন আপনাদের জন্য যে একটা মেটা পিক্সেল ক্রিয়েট করেছিলাম আপনাদের ঠিক আশা করি মনে আছে, এই যে দেখেন চলে আসছে। মানে সে বলতেছে যদি আমি পিক্সেলটা এখন কানেক্ট করে দিই, এখানে ডাটা সেটটা যদি আমি এখানে কানেক্ট করে দিই তাহলে কি হবে, আমি এই একটা রান করার পর ফেসবুক ট্র্যাক করতে পারবে একজন ভিজিটর কোথায় কোথায় গিয়ে ক্লিক করতেছে বা কি করতেছে না করতেছে। পরবর্তীতে আমরা চাইলে তাদেরকে কি করতে পারবো, টার্গেট করতে পারবো। তা হচ্ছে কনভার্সন ইভেন্ট, আমরা কোন ধরনের ইভেন্ট গুলো করতে চাই।
এখানে এই যে অ্যাড টু ওয়াচ লিস্ট আছে, অনেক কিছু আছে, বাট এগুলো আমাদের কানেক্ট হবে না কারণ আমরা ইভেন্ট সেট আপ করিনি। আচ্ছা, এখান থেকে যদি আসি, এই যে ইভেন্ট কিন্তু রিকোয়ার ইভেন্ট সেট আপ আপনাকে করতে হবে। এই যে সেট আপ কনভার্সন ইভেন্ট, আমরা যদি এখানে যাই, আমরা গত ক্লাসে সম্ভবত ইভেন্টটা সেট আপ করতে পারিনি। এই যে চুজ এ ট্র্যাকিং মেথড, হ্যাঁ, এখানে কি বলছি, ইনস্টল কোড। আচ্ছা, আমি একটু বলে দেই কিভাবে করতে হবে। এই যে ইনস্টল পিক্সেল কোড, ইনস্টল বেস কোড, এখান থেকে আমরা যদি যাই গো টু টেস্ট ইভেন্ট। আচ্ছা, আমরা কি ট্র্যাক করব? এই যে এখান থেকে ধরেন অ্যাড টু কার্ট করবেন, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে এই যে কোডটা দেখতে পাচ্ছেন, এই যে কোড, এই কোডটাকে বা এই কোডটাকে, এই যে এটা 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 হচ্ছে ইয়া না, কপি করা যাবে না। এই যে কোডটা, এই কোডটাকে কপি করে জাস্ট হচ্ছে ওই যে আমাদের ওয়েবসাইটের যে ব্যাক এন্ডটা আছে, হ্যাঁ, আমরা যেটা দেখাইছিলাম কোথায়, হেড সেকশনে, এই যে হেড সেকশনে গিয়ে আমরা বসিয়ে দিব। একদম মেটা পিক্সেলের যে ক্লাসটা আছে সেটা আবার সবাই দেখবেন, তাহলে আইডিয়া পাবেন। বা আমরা যদি হেডার সেকশন না বুঝি, তাহলে হচ্ছে আমরা ইনসার্ট হেডার এন্ড ফুটার নামে একটা হচ্ছে প্লাগইন অ্যাড করছিলাম, ওখানে গিয়ে বসিয়ে দিবেন। তো বসিয়ে দিলে তখন চলে আসবে যে আসলে আপনি কোন ইভেন্টটা তখন ট্র্যাক করতে চান। জাস্ট কানেক্ট করলেই তখন দেখবেন এখান থেকে চলে আসবে, যেটা যেটা দিবেন সেটা সেটা এখান থেকে কানেক্ট করতে পারবেন। তা আমরা স্যার আমার যদি, একটা প্রশ্ন আছে স্যার। আমি প্রশ্ন করার আগে বলছিলাম না যে হাত তুলে কথা বলবেন? ও সরি স্যার, ভুলে গেছে। প্রশ্নটা করতে পারবো স্যার? বলেন। স্যার আমাদের তো দেখাছিলেন ওয়ার্ড প্রেসের মধ্যে, তাই না স্যার? যে ওয়ার্ড প্রেসের মধ্যে ওই যে হেডার ওইটাই করার জন্য, চেঞ্জ করার জন্য, তাই না? হ্যাঁ, এখন যদি স্যার একটা কাস্টম ওয়েবসাইট দেখাই, তখন ওই ক্ষেত্রে কি করবো স্যার? কাস্টম ওয়েবসাইট নিয়ে যখন আমরা কাজ করি তখন ওইটার যে ডেভেলপার থাকে, ওই ডেভেলপারকে আমরা কোড গুলো দিয়ে দিব, সে ডেভেলপার ব্যাক এন্ডে হচ্ছে কাজ করবে। যেসব ওয়েবসাইট গুলো কাস্টম ওয়েবসাইট, অর্থাৎ নিজেরা তৈরি করা, সেটা হতে পারে কোনো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বা কোডিং এর মাধ্যমে যারা তৈরি করে, তাদেরকে আমরা হচ্ছে মেটা পিক্সেলের যে কোডটা থাকবে বা ইভেন্ট, এই যে কনভার্সন ইভেন্টের যে কোড গুলো থাকবে, এটা আমরা দিয়ে দিব তাদেরকে, এবং তারা তাদের ব্যাক এন্ডে হেড সেকশনে গিয়ে ওইটা কানেক্ট করে দিব। ওইটা আপনার কাজ না। আর নর্মালি আমরা যে ইভেন্ট সেট আপ করি, এই কোড গুলো বসানোর কাজও আমাদের না, এটা সবসময় ডেভেলপাররা করে। বাট আমরা জেনে রাখলাম যদি ডেভেলপার তার না থাকে তখন কিভাবে করতে হবে। কিন্তু প্রত্যেকটা কাস্টম ওয়েবসাইট কন্ট্রোল করার জন্য একটা ডেভেলপার থাকবেই। আশা করি বুঝতে পারছেন। আর আমি এটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, একটা প্রশ্ন করতে পারি? বলেন। স্যার, আপনি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ক্লাস নিয়েছিলেন, তো আজ আমরা ফ্রিল্যান্সার.কম থেকে একজন ওয়ার্ডপ্রেসের জন্য কি করছে আপনার কি কথা কাজ বোঝা করতে যায় হবে? না, আপনার কথা বোঝা যায় না। আপনি মেসেজ দিয়ে রাখেন, আমি দেখি রিপ্লাই দিয়ে দিই। কথা আটকে আসতেছে। আচ্ছা, এই যে ডাটা সেট, স্যার আমার একটা প্রশ্ন। আপনার প্রশ্ন নিব না, আপনার নাম কি? আপনি কি নামে জয়েন করছেন এখানে? নাম চেঞ্জ করে তারপর হচ্ছে প্রশ্ন করেন। আচ্ছা, তো আমরা ডাটা সেটটা কিন্তু মাইক অফ করেন সবাই। আমরা যে ডাটা সেটটা অর্থাৎ পিক্সেলটা ক্রিয়েট করলাম সেটা কিন্তু এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। আমরা ওই দিন ইভেন্ট সেট আপ করতে পারি নাই কারণ ওই দিন আসতেছিল না। ওখানে কিন্তু আমরা দেখেছিলাম যে ইভেন্ট সেট আপ করতে গেলে আমাদের কোনো কোড দিচ্ছিল না বা কোনো পার্টনার আইডি দিচ্ছিল না, কিন্তু এই যে দেখেন এখন চলে আসছে। এখন সেট আপ কনভার্সন ইভেন্ট, আমি কোন কনভার্সনটা ধরতে চাই সেটা যদি আমরা চাই, তাহলে সেট আপ কনভার্সন ইভেন্ট দিলে এই যে ট্র্যাক কনভার্সন উইথ স্ট্যান্ডার্ড ইভেন্ট, এখানে জাস্ট ক্লিক দিব। এবং একজন ভিজিটর কোথায় গেলে আমরা কোনটা ট্র্যাক করতে চাই, ধরেন পার্সেস পর্যন্ত গেছে, ওই ব্যক্তিকে ট্র্যাক করতে চাই নাকি অ্যাড টু কার্টে করতে চাই, কোনটা করতে চাই। তো নর্মালি আমরা যখন মেটা পিক্সেল ক্রিয়েট করি, আমরা যখন ট্র্যাক করতে যাই, তখন আমরা পার্সেসটাই বেশি ট্র্যাক করি। আর অনেক মানুষ এমনিতেও অ্যাড টু কার্ট করে, অ্যাড টু ওয়াচ লিস্টে রেখে দেয়। বাট আমরা যদি মেইন টার্গেট করতে চাই যে যারা পার্সেস করছে তাদেরকে, তাহলে এটা আমরা ক্লিক দিব। জাস্ট ক্লিক দিয়ে আমাদের যে এখানে যে কোডটা আছে, এই কোডটা, এই যে এখানে এখানের এই কোডটাকে জাস্ট আমার ওয়েবসাইটের ব্যাক এন্ডে গিয়ে হেড সেকশনে দিয়ে দিবেন, দিয়ে জাস্ট এখানে ডান দিবেন। বা কোডটা দেওয়ার পরে এই যে টেস্ট করতে পারবেন, গো টু টেস্ট ইভেন্ট, এখানে জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে ডান দিবেন, তাহলে হয়ে যাবে। তখন আপনি এই ইভেন্টটা নিয়ে কাজ করতে পারবেন। এটা শুধুমাত্র যে এনগেজমেন্টে লাগবে তা না, আপনি এনগেজমেন্ট ছাড়াও আপনি কিন্তু এই অ্যাপটা আরো বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। বিশেষ করে যখন আপনি সেলস অ্যাড দিতে যাবেন তখন আপনার এই জিনিসটা লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে অ্যাট্রিবিউট মডেল, এটা স্ট্যান্ডার্ডই থাকবে। ডাইনামিক ক্রিয়েটিভ, এটাকে আমরা চাইলে অন করে দিতে পারি। এটা অন করলে আমার একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েতে দেখাবে।
তারপর হচ্ছে বাজেট, আমরা বলছিলাম যে বাজেটের পরিমাণটা যদি আমাদের বেশি থাকে তাহলে আমরা দিতে পারবো। স্যার আপনার ভয়েসটা ক্লিয়ার আসে না, ক্লিয়ার সবার কাছে যাচ্ছে, আপনার নেট ইস্যু। আপনি বের হয়ে তারপর আবার জয়েন করেন। বাজেটটা যদি আমাদের 50+ থাকে, আমরা কি করব, আমরা এখান থেকে বাজেটটা দিয়ে দিব। শিডিউল, স্টার্ট ডেট, ইন ডেট, আমি কবে একটা শুরু করব এবং কবে শেষ করব আমরা চাইলে এখান থেকে এটাকে সেট করে দিতে পারি। তারপর হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল, বলছিলাম অডিয়েন্সটা কন্ট্রোল করবো আমরা সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন থেকে। এখান থেকে ফার্দার লিমিট টু রিচ অফ ইউর অ্যাডস, জাস্ট এখানে কন্টিনিউ যদি দেই তাহলেই হয়ে যাবে। দেন হচ্ছে আমরা অডিয়েন্সটাকে এখানে সেট আপ করে ফেলবো। তো এগুলো বারবার ক্লাসে দেখাইছি, এগুলো আপনাদের অনেকবার দেখাইছি, এগুলো আশা করি এখন বুঝেন আপনারা। তো এখন আমি যদি নেক্সট দেই এখান থেকে, নেক্সট দেওয়ার পর এখানে কি বলছে, এখান থেকে আমরা অ্যাড প্রিভিউটাকে জাস্ট অন করে দিতে পারবো। এখানে এই যে অ্যাড প্রিভিউটাকে যদি জাস্ট এখানে অন করে দিই তাহলে এখান থেকে আমরা আমাদের প্রিভিউটা দেখতে পারবো। বলছে সিলেক্ট পেজ, কোন পেজ থেকে আমরা অ্যাড রান করব। হ্যাঁ, আমাদের যে পেজ গুলো খোলা আছে সেখান থেকে আমরা পেজ সিলেক্ট করে দিব কোন পেজ থেকে। এই যে অ্যাড সেটআপে এখানে আসার পর ম্যানুয়াল আপলোড, তারপর হচ্ছে এখানে ফরম্যাট আছে, এখানে লেখা আছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও। তো এতদিন আমরা সিঙ্গেল ইমেজ অর্থাৎ ইমেজ ব্যবহার করে অ্যাডভার্টাইজিং করছি। তো আমরা আজকে থেকে চেষ্টা করব যে ভিডিও দিয়ে অ্যাড রান করার জন্য। তো আমরা যদি ভিডিও আপলোড করতে চাই, এই যে অ্যাড ক্রিয়েটিভ এখানে সিলেক্ট ইমেজ আছে, ভিডিও আছে, তো ভিডিও এখান থেকে আপলোড করে আমরা হচ্ছে অ্যাডভার্টাইজিং করতে পারবো। ভিডিওর এখানে একটা বিষয় আছে, ভিডিও আপলোড দিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে সেটা যদি আপনি ইউটিউব থেকে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু সমস্যা আছে। ইউটিউব থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করে যদি ফেসবুক অ্যাডস এ ব্যবহার করেন তাহলে কিন্তু সেটাতে কপিরাইট ইস্যু থাকবে। কপিরাইট ইস্যু থাকলে কিন্তু সমস্যা, তখন অ্যাড অফ হয়ে যেতে পারে। হ্যাঁ, এরকম একটা প্রবলেম হতে পারে এখানে। ইমাম হোসেন বলেন তো কি বলবেন ঝিনাইদহ থেকে। স্যার অ্যাড সেটের ওই যে ডাটা সেটের ভিতরে কতগুলো অপশন ছিল স্যার, ওইগুলো আরেকবার দেখালে ভালো হতো স্যার। ভিতরে কতগুলো অপশন, জাস্ট ওই আপনি কোড বসালে কি হয়ে যাবে? আর উপরে যে কত কন্টেন্ট আইডি কতগুলো ছিল স্যার? থাকবে না, শুধু কোডটা করবেন, কোডটা বসাবেন আর ডান দিবেন। এরপরে যে ইভেন্টটা আপনি কোডটা বসাইছেন ওই ইভেন্টটা ওখান থেকে সেট আপ করে দিবেন, তাহলে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তখন ওই ওকে। কনভার্সনটা ওটাই ট্র্যাক হবে। আচ্ছা স্যার, একটা এই যে নিউ ইয়ে ক্যাম্পেইনের ভিতরে স্যার অ্যাড সেটও মেলা করে রাখা যায়, অ্যাডও মেলা করে রাখা যায় স্যার। এইটা যদি আমি যদি ক্যাম্পেইনে যদি আমি বাজেট দিয়ে দিই, আমি কি সবগুলো রান করতে পারবো? সবগুলো রান করতে পারবেন, এটা কথা বলবো আজকে, আমি দেখাবো এটা। ওকে স্যার। স্যার আচ্ছা, একটা প্রশ্ন ছিল স্যার। আপনার নাম কি? স্যার সৌরভ, বগুড়া থেকে। নাম চেঞ্জ করে তারপর কথা বললেন। কি নাম দিয়ে আসছেন, শাওমি টাওমি? আপনি প্রত্যেকদিন একই নামে আসেন, এটা গেস্ট আইডি তো, মানে লগ ইন করা নাই ওই জন্য আর কি। লগ ইন করে তারপর ক্লাসে আসেন। আমরা এতটাই আইসা যে আমরা হচ্ছে লগ ইন করেও ক্লাসে আসতে আমাদের ভালো লাগে না। আর স্যার গেস্ট যে আইডি থেকে আসলে, গেস্ট আইডি থেকে আসলেও তো নাম চেঞ্জ করা যায়। আপনি যখন জয়েন করেন তখনই তো নাম দেখায় যে কি নামে আপনি জয়েন করবেন। আচ্ছা, তো অ্যাড স্যার ক্রিয়েটিভ এখান থেকে মাইক অফ রাখেন, সবাই অফ রাখেন। কে? স্যার আমি স্যার ওই একটা প্রশ্ন ছিল, যে কোডটা দেখালেন ওই কোডটা কি ওয়েবসাইটের ব্যাকএন্ডে যায়, হ্যাঁ ওই হেডারে যায়, হ্যাঁ পেস্ট করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেডার ডট পিএইচপি তে। এটা ওই যে আমরা পিক্সেল ক্রিয়েটে যেদিন আমরা দেখাইছিলাম ঠিক একই ভাবে, কোনো পার্থক্য নাই। পিক্সেল সেটআপের কোডটা ঠিক যেখানে বসাইছি এই কোডটা নিয়ে একই জায়গায় বসাবেন, ওখানে সেভ দিয়ে এখানে এসে ডান দিয়ে দিবেন, শেষ। আর কোনো কাজ নাই। তো পিক্সেল আমরা যেদিন ক্রিয়েট করছিলাম এই দিন কিন্তু এই সেটআপটা আসে না। তো এই সেটআপটা নরমালি প্রথম দিকে আসে না, কয়েকদিন সময় লাগে। আগে আসতো, এখন আসে না। আচ্ছা, তো আমরা যদি এখন ভিডিও এখানে অ্যাড করতে চাই, তো যেটা বলতেছিলাম, যদি ইউটিউব থেকে ভিডিও নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কপিরাইট ইস্যু আসতে পারে, তখন একটা প্রবলেম হয়। স্যার আমার একটা প্রশ্ন ছিল। আপনাকে বলছিলাম নাম চেঞ্জ করে আসতে, স্যার নাম চেঞ্জ করছি তো স্যার। ভালো স্যার করে দেখ। হয়, স্যার এখানে দেখাচ্ছে না, কিন্তু স্যার আমার নাম চেঞ্জ করছি স্যার। বলেন কি স্যার বলবেন। স্যার মনে করেন যে স্যার একটা ওয়েবসাইটে ধরেন কনভার্সন এপিআই সেট করা আছে, সেক্ষেত্রে কি ওই অ্যাড রানের সময় ডাটা সেট কানেক্ট করে দিলে কি অটোমেটিক মানে কাস্টমারের বিহেভিয়ার ইয়া করে কি অ্যাড রান হবে? হ্যাঁ, ট্র্যাক হবে, সমস্যা নেই।
সেক্ষেত্রে তো আপনি যে এই জায়গাতে দেখালেন যে ইভেন্ট আবার আলাদাভাবে ইভেন্ট কোড বসার লাগে, ওই ওই ক্ষেত্রে তো আর ইভেন্ট বসার লাগবে না, কারণ কোডের সাথে তো সব। কোড আপনার ওখানে দিতেই হবে। ব্যাকএন্ডে কোড না দিলে সে ট্র্যাক কিভাবে করবে যে আপনি কোনটা চাচ্ছেন? এটা তো নর্মাল বিষয়। মানে যে কোনো একটা ইভেন্ট ট্র্যাক করা যাবে নাকি স্যার? ইভেন্টের কোডই ব্যাকএন্ডে দিয়ে রাখতে পারবেন, তখন সবগুলা ইভেন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। তখন আপনি অ্যাড দেওয়ার সময় আপনি কোন ইভেন্টটা ট্র্যাক করতে চান তখন ট্র্যাক করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে স্যার। Yes. আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ভিডিও ভিডিও আমরা ইউটিউব থেকে কখনোই নিব না। তো আপনি একটা প্রোডাক্টের, ওয়ার্ল্ডের যত প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিও আপনি খুঁজে পাবেন আলি এক্সপ্রেস থেকে। আলি এক্সপ্রেস ওয়ার্ল্ডের এমন কোনো প্রোডাক্ট নাই যে প্রোডাক্ট আপনি আলি এক্সপ্রেসে পাবেন না। সেটা আলি এক্সপ্রেসে পাবেন, আলিবাবাতে পাবেন, তারপর হচ্ছে অ্যামাজনে পাবেন, ইবেতে পাবেন। এইসব প্ল্যাটফর্ম গুলো কি? এগুলো হচ্ছে এক একটা ই কমার্স প্ল্যাটফর্ম। তা আপনি আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য সেই প্রোডাক্টের যত ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও আপনি এসব প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করতে পারবেন। এইসব প্ল্যাটফর্ম থেকে ভিডিও নিয়ে আপনি যদি ফেসবুকে অ্যাড রান করেন কোনো ধরনের ইস্যু হয়ে দাঁড়াবেন। তার কারণ হচ্ছে না কপিরাইট নিবেন, তার কারণ হচ্ছে এগুলো প্রত্যেকটা ওয়েবসাইটই স্যার ডাটা সেট কি শুধু এনগেজমেন্ট অ্যাডস এ ম্যাটার করে না, এটা সেলস অ্যাড এর ক্ষেত্রেও লাগবে। আপনি যখন সেলস অ্যাড দিবেন তখনও ওইটার ম্যাটার করবে। তো আলি এক্সপ্রেস, আলিবাবা, অ্যামাজন, ইবে, এই যে প্ল্যাটফর্ম গুলোর কথা বললাম এগুলোর মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিং করা হয়। তো এই জন্য তারা তাদের প্রোডাক্টের যে ইমেজ বা ভিডিও থাকে এগুলো তারা উন্মুক্ত করে দেয় যেন আপনি বিভিন্ন ওয়েবসাইটে বা আপনার নিজস্ব ওয়েবসাইটেও যেন আপনি ইমেজ গুলো, ভিডিও গুলো ব্যবহার করে মার্কেটিং করতে পারেন। এই জন্য আপনি এইসব প্ল্যাটফর্ম থেকে খুব সহজেই ভিডিও ডাউনলোড করে আপনি কাজ করতে পারবেন। আশা করি আমি বুঝাইতে পারছি। আপনারা ফেসবুকে যে প্রোডাক্টের ভিডিও দেখেন, দেখবেন বিভিন্ন নতুন পেজও দেখবেন তারা প্রোডাক্টের ভিডিও দিয়ে অ্যাড রান করে। তো এই ভিডিওগুলো কি তারা নিজেরা তৈরি করে? করে না। এগুলো সব এইসব প্ল্যাটফর্ম থেকে তারা ডাউনলোড করে দেন হচ্ছে এগুলো কাজ চালায়। হ্যাঁ, আপনি চাইলে এইসব ভিডিওগুলো ডাউনলোড করে যদি আপনি ভিডিও এডিটিং পারেন তাহলে টুকটাক আপনার লোগো, কোনো একটা টেক্সট আপনি চাইলে ওখানে অ্যাড করে দিতে পারেন। তো ধরেন আমরা এখান থেকে একটা ভিডিও ডাউনলোড করব। আমরা যদি ভিডিও ডাউনলোড করতে চাই এখানে গেলাম, এখানে গিয়ে ধরেন আমি এখানে সার্চ করলাম স্মার্ট ওয়াচ। এখন বলতে পারেন স্যার স্মার্ট ওয়াচ লিখে সার্চ করলে কি আমার কাঙ্ক্ষিত আহ ইয়াটা পাবো, আমার ভিডিওটা পাবো? না। এখানে বিষয় হচ্ছে আপনার যে প্রোডাক্টটা থাকবে, ক্লায়েন্ট যে প্রোডাক্টের নামটা দিবে সেই নামটা লিখে আপনি এখানে সার্চ করবেন, বা ক্লায়েন্টের ওয়েবসাইটে যে প্রোডাক্টের যে টাইটেলটা থাকবে সেটা লিখে এখানে সার্চ করবেন, দেখবেন রিলেটেড ভিডিও আপনি পেয়ে যাবেন। কারণ ওয়ার্ল্ডের যত ক্লায়েন্ট আছে যারা ই কমার্স ভিত্তিক বিজনেস করে, যারা ড্রপ শিপিং করে, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে, তারা এইসব জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করে। কিন্তু ক্লায়েন্টরা অবগত না যে এইসব জায়গা থেকে ভিডিও ডাউনলোড করে ব্যবহার করা যায়। তো এটার ক্ষেত্রে কিন্তু একটা চাইলে আপনি আলাদা পেমেন্ট নিতে পারবেন। আমি বাকি ট্যাব গুলো কেটে দিচ্ছি যেন বেশি না দেখা যায়। আপনি চাইলে এগুলো থেকে আলাদা প্রাইস দিতে পারবেন। ক্লায়েন্টকে বলবেন যে আপনার প্রোডাক্ট সেলিং এর জন্য আমি ইমেজ বাদ দিয়ে ভিডিও কালেক্ট করেছি এবং সেই ভিডিওর জন্য আমাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। আপনি জাস্ট দিলেই পেমেন্টটা নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, আপনি আরেকটু যেটা করতে পারেন, এই ভিডিওটাকে ক্যানভাতে নিয়ে বা ক্যাপকাটে নিয়ে আপনি চাইলে লোগো টোগো অ্যাড করে কাজ চালায় নিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে ভিডিও আছে কিনা সেটাকে বুঝতে হবে। এই প্রোডাক্টে দেখেন এখানে কোনো ধরনের ভিডিও দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখানে কোনো ধরনের ভিডিও দেখা যায় না। এখানে যদি যাই, এই যে দেখেন এখানে একটা প্রোডাক্টের ভিডিও আছে। তো আমি যদি ভিডিওটা আচ্ছা, এই যে প্রোডাক্টটার ভিডিওটা আমি কেন দেখলাম জানেন? আমি অনেকখানি দেখলাম কিন্তু, এবং টেনে টেনে দেখলাম। তার কারণ হচ্ছে এই প্রোডাক্টের যে ভিডিওটা আমি দেখতেছি এই ভিডিওটার মধ্যে কোনো ধরনের চাইনিজ, জাপানিজ, হ্যাঁ বা ইন্দোনেশিয়ান এই ধরনের কিছু আছে কিনা, এটা জাস্ট আমরা দেখলাম। তো এটা এই কারণেই দেখলাম যেন হচ্ছে আমার এই ভিডিওটাতে কোনো ধরনের ইংলিশ ছাড়া অন্য কোনো কন্টেন্ট যেন না থাকে।
আর অন্য কোনো কন্টেন্ট যদি থাকে সেসব কন্টেন্টের জন্য প্রোডাক্ট সেলিং আসে না। তা আমরা যখনই একটা ভিডিও সিলেক্ট করব, ওই ভিডিওটা সিলেক্ট করার সময় আমরা মাথায় রাখবো যেন অবশ্যই সেটা ইংলিশ কন্টেন্ট হয়। তো এখন এই ভিডিওটা আমরা অনেকভাবে ডাউনলোড করতে পারি। আমার অ্যাডে ব্যবহার করার জন্য আমি অনেকভাবে এই ভিডিওটা ডাউনলোড করতে পারবো। এখান থেকে আমরা যদি এই যে ওপেন ভিডিও ইন নিউ ট্যাব আমরা যদি এখানে দেই, এখন আলাদা করে ট্যাবে আমার এই ভিডিওটা ওপেন হয়ে গেছে। এখন এটাকে যদি আমি ডাউনলোড দিতে চাই, এই যে এখানে 3 ডট আছে, 3 ডটে গিয়ে যা যদি ডাউনলোড দিই তাহলে আমার ভিডিওটা এখানে ডাউনলোড হয়ে যাবে। দেখছেন, এই যে একটা ওয়েতে আমি ভিডিওটা ডাউনলোড করে ফেলতে পারবো। এছাড়াও আরো একটা ওয়ে আছে অনেকভাবে, এই যে আমি যেভাবে দেখালাম মাউসের রাইট বাটন ধরে এই যে ওপেন ভিডিও ইন নিউ ট্যাব, এভাবে অনেক সময় হয় না। এভাবে অনেক সময় না হলে আপনাকে যেটা করতে হবে, এই ভিডিওতে গিয়ে এখানে ইন্সপেক্টে যেতে হবে। ইন্সপেক্ট, এই ইন্সপেক্টে যাবেন, এই যে ভিডিওর যে লিঙ্কটা এই যে এখানে শো হচ্ছে, মানে এটা কিন্তু সরাসরি ভিডিও লিঙ্ক না, মানে ভিডিও সিলেক্টেড ইউআরএল। এটার উপর ডাবল ক্লিক করলে এই যে নিচের দিকে দেখেন এখানে https থেকে video.aliexpress.media.com একটা লিঙ্ক চলে আসছে। এটার উপর যদি আমরা আবার ডাবল ক্লিক দেই, এই যে লিঙ্কটা সিলেক্ট হয়ে গেল। এখন এটাকে আমরা কপি করব, আলাদা ট্যাবে যাব, এই যে ওপেন করব, ইন্টার দিব, আবার ওপেন হয়ে যাবে। তো এখন বলতে পারেন স্যার এইভাবে কেন দেখলাম, তার কারণ হচ্ছে অনেক সময় আলি এক্সপ্রেস এর কিছু ভিডিও আছে আপনি সরাসরি সহজ ওয়েতে ডাউনলোড করতে পারবেন না, তখন আপনাকে এভাবে স্পেক থেকে ডাউনলোড করে নিতে হবে। এছাড়াও এই ভিডিওটা আপনি চাইলে আরো কিছু ওয়েতে ডাউনলোড করতে পারবেন। তার মধ্যে কিছু এক্সটেনশন আছে, যেমন একটা এক্সটেনশন আছে আলি সেভ প্লাস। এই যে আলি সেভ প্লাস, এটা হচ্ছে একটা এক্সটেনশন। আপনি যদি এক্সটেনশনটা ব্যবহার করতে চান, এই যে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এক্সটেনশনটাকে আপনার ব্রাউজারে অ্যাড করতে হবে। অ্যাড টু ক্রোমে যাবেন, তারপর হচ্ছে অ্যাড এক্সটেনশনে যাবেন, যদি দেন তাহলে হচ্ছে এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এক্সটেনশনটা অ্যাড হয়ে গেলে আমরা চাইলে এটাকে ইজিলি এখান থেকে ব্যবহার করতে পারবো। এখানে যাব, এই যে দিলাম, দেন হচ্ছে আমি যদি এই যে ভিডিওর এখানে যাই, এখানে গিয়ে এটা রিলোড দিলাম, হয়তো বা এখানে আইকনটা চলে আসতে পারে। আচ্ছা, আচ্ছা, এই যে এখানে দেখতেছেন এই যে এখানে আইকনটা আসবে, আর এখানে না আসলে অনেক সময় এই যে একটু রিলোড টিলোড দিলে চলে আসে এটা। এই যে এখানে ডাউনলোড করার মতো একটা বাটন দেখা যাচ্ছে, আমি যদি এখানে ক্লিক দেই, এই যে এখান থেকে মেন ইমেজ, ভেরিয়েন্ট ইমেজ, ডেসক্রিপশন, এই জিনিসগুলো আসবে। স্লো স্লো করতেছে, এজন্য আসতেছে না। হ্যাঁ, অনেক সময় রিলোড দিলেও এখানে আইকন গুলো চলে আসে, এখান থেকে আপনি ইজিলি ডাউনলোড করে ফেলতে পারবেন। এই যে এখানে আসবে মেইন ইমেজ, ভেরিয়েন্ট ইমেজ, ভিডিও, দেখবেন আপনারা ট্রাই করে দেখবেন, তখন আপনারা ব্যবহার করতে পারবেন। তো যাক, এভাবে আপনি চাইলে আলিসেট প্লাস এক্সটেনশন বা যেভাবে দেখাইলাম ওইভাবে ব্যাক এন্ড থেকেও আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। এখন এই যে ভিডিওটা আমি করলাম, এই ভিডিওটা যদি আমি এখন ব্যবহার করতে চাই, ভিডিওটা যদি আমি এখান থেকে ব্যবহার করতে চাই, এই যে সিলেক্ট যে ভিডিওটা আছে এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে দেওয়া আছে আপলোড, এই আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর এই যে ডাউনলোড, ডাউনলোডে যাওয়ার পর এই যে মাত্র যে ভিডিওটা ডাউনলোড করলাম এটাকে ডাবল ক্লিক দিয়ে এখানে আপলোড করে দিই। এই যে দেখেন এখানে 0% দেখাচ্ছে, এটা পুরোটা হয়ে গেলে এই যে 100% হয়ে গেছে সম্ভবত। এটাকে যদি আমরা কাটি, এই যে প্রসেসিং এ আছে, নেট স্লো দিচ্ছে এখন। ভিডিওটা কি এআই দিয়ে বানানো যাবে? হ্যাঁ, চাইলে আপনি এআই দিয়ে বানাতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যদি মনে হয় যে এআই দিয়ে বানাবেন, করতে পারেন, সমস্যা হবে না। তবে র ভিডিওর মতো দেখা যাবে না এআই দিয়ে ভিডিও বানালে। এআই দিয়ে ভিডিও বানালে বোঝা যায় যে ওটা এআই দিয়ে বানানো। আচ্ছা, এই যে ভিডিওটা আপলোড হলো, এখান থেকে জাস্ট আমরা কন্টিনিউ দিব। আচ্ছা, এই যে চলে আসছে, দেখছেন ভিডিওটা এখানে চলে আসছে। এখন প্রিভিউটা দেখা যাবে। প্রিভিউটা কিভাবে দেখা যাবে? আপনি যখন ভিডিওর লিঙ্কটা দিয়ে দিবেন, এই যে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে যখন দিয়ে দিবেন, তো ওয়েবসাইটের লিঙ্কটা তো আমি কেটে দিলাম। এখান থেকে আমি যদি স্টোরিতে যাই, এই যেটা এখানে যে প্রোডাক্ট লিঙ্কটা আছে, এই যে HTML পর্যন্ত আমি জাস্ট এটাকে কপি করি, কপি করে এখানে জাস্ট দিয়ে দিলাম ওয়েবসাইট লিঙ্ক, ডিসপ্লে লিঙ্ক। এখন এই যে দেখেন চলে আসছে।
আমার যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের ভিডিওটা চলে আসছে। এখন আমি যদি অ্যাডভান্স প্রিভিউ দেই, এখান থেকে অ্যাডভান্স প্রিভিউ থেকে আপনি প্রিভিউটা দেখতে পারবেন যে আসলে এটা দেখতে কেমন দেখা যাবে, এই যে কোথায় কেমন দেখা যায়। এখন ওই যে গত ক্লাসে আমরা প্রাইমারি টেক্সট দিয়েছিলাম, হেডলাইন দিয়েছিলাম, ডেসক্রিপশন দিয়েছিলাম, এই জিনিসগুলো আপনারা দিয়ে নিবেন, কারণ একই জিনিস বারবার বলার কোনো মানে হয় না। আমরা প্রাইমারি টেক্সট হচ্ছে দিয়েছিলাম কি আমাদের প্রোডাক্টের আহ মোটামুটি রেজলিউশন যদি ভালো হয় দিলে হবে। আপনি ল্যান্ডস্কেপেরও নিতে পারবেন, রিল সাইজও নিতে পারবেন, নিলেই যেভাবে ওপেন হবে। হ্যাঁ, রিলসের ফরম্যাটে যাবে, একটু কেটে যাবে আর কি, তবে রিলস ফরম্যাটটা নিলে ভালো। রিলসের ফরম্যাটে ভিডিও নিতে পারলে ওইটার প্রিভিউ ভালো আসে। যেমন এই যে দেখেন এখানে যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন, এই ফরম্যাটে মাথার দিকে একটু আছে, আর নাই। আহ, পুরোটা আনতে চাইলে অনেক সময় দেখা যায় রিলসের ফরম্যাটটা আনতে পারলে তখন ভালো, পুরাটা জুড়ে তখন দেখ। তো এখান থেকে আমরা গত ক্লাসে যে পয়েন্ট গুলো রাখছিলাম যে ডেসক্রিপশনে কি হবে, হেডলাইনে কি হবে, প্রাইমারি টেক্সটে কি হবে, এগুলো আপনারা সবাই জানেন। প্রাইমারি টেক্সটে বলছিলাম যে আমার প্রোডাক্টের যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আমরা এখানে দিব, হেডলাইনও সেম জিনিসটা দিব। তারপর হচ্ছে ডেসক্রিপশনও আমরা চাইলে স্টাইলিশটা দিয়ে দিতে পারি, দিয়ে জাস্ট আমরা এখান থেকে কাজ করতে পারবো। আচ্ছা, কেউ মনে হয় কিছু করতে চান? প্রাইমারি টেক্সটে অফার দিছিলাম না, প্রাইমারি টেক্সটে অফার দেইনি। প্রাইমারি টেক্সটে দিয়েছি প্রোডাক্টের টাইটেল, অফার দিয়েছি হচ্ছে হেডলাইন, আর ডেসক্রিপশনে দিছিলাম স্টার। আচ্ছা, কি বলবেন এমডি হামিম, বলেন পটুয়াখালী থেকে। স্যার আমরা যে ভিডিওটা ব্যবহার করলাম স্যার রিলস এর জন্য আবার এই নিউজ ফিডের জন্য স্যার আলাদা আলাদা সাইজ হবে না, না স্যার একই সাইজে দেওয়া যাবে? এই যখন ভিডিওটা আপলোড দিবেন বাই ডিফল্ট ওরা নিয়ে নিবে, এক একটা এক এক ফরম্যাটে চলে যাবে, সমস্যা নেই। তবে এই ক্ষেত্রে যেহেতু ফেসবুকে অ্যাড দিব, ওই ল্যান্ডস্কেপের ভিডিও না নিয়ে রিলস এর ফরম্যাটের যে ভিডিও থাকে ওইটা নেওয়াটা ভালো, তখন সব জায়গায় ভালোভাবে ওপেন হয়। আর আমি যেটা ডাউনলোড দিয়েছি এটা তো বড়, আপনার হচ্ছে ল্যান্ডস্কেপের ভিডিও, তো এই জন্য এটাকে শর্ট করে তারা আলাদাভাবে নিয়ে আসছে, ব্যাপারটা হচ্ছে এটা। স্যার আশা করি স্যার যখন পেজের অ্যাড রান করবো তখন কি ওই ওয়েবসাইটের জায়গায় পেজের ইউআরএল দিয়ে দিব, ওয়েবসাইট ইউআরএল এর জায়গায়? তখন এখানে অ্যাকশন বাটন দিব, সিন মেসেজ, যে এখানে সিন মেসেজ থাকবে, তখন আর কিছু দিতে হবে না। এই যে কল টু অ্যাকশন এখানে লেখা আছে, কল টু অ্যাকশনে আমরা যেহেতু এটা প্রোডাক্ট, আমরা হচ্ছে অর্ডার নাওটা দিয়ে দিতে পারি এখান স্যার থেকে মনে অর্ডার। করেন স্যার আমার একটা পেজ আছে মানে কার্টুন ভিডিও বানাই, আমি চাচ্ছি যে ওই পেজের ফলো বাড়াবো, ইংগেজ তাহলে তো এঙ্গেজমেন্ট অ্যাড বলে জানেন স্যার। হুম। স্যার সেক্ষেত্রে স্যার এই যে আপনি যে ওয়েবসাইট ইউআরএল দিচ্ছেন না স্যার, মানে পেজের অ্যাড রান করলে কি ওই ওয়েবসাইট ইউআরএল এর জায়গা কি পেজের ইউআরএল দেওয়া লাগবে? ক্লাস কি নতুন করতেছেন? স্যার না আমি তো করতেছি। এখানে অ্যাডসেটে গিয়ে আমরা কনভার্সন কি দিছি, ওয়েবসাইট দিছি না, ও তখন স্যার আপনি কি এই দিবেন, বেসিক ইনস্টলেশন দিবেন, তাইলে তো হইলো। ওকে স্যার। বেসিক জিনিস নিয়ে বারবার কোশ্চেন করেন। যখন আপনি, আমি কনভার্সনই তো দিয়ে আসছি যে আমি আমার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে চাই, তো ওয়েবসাইটে যখন ভিজিটর নিয়ে যাব তখন তো আমার সেখানে ওয়েবসাইটের লিংক দিতে হবে। আর আপনি যখন ফেসবুক পেজ ভিত্তিক বিজনেস করবেন তখন তো ওখানে মেসেজিং ডেস্টিনেশন আপনি ফেসবুক পেজ দিয়ে রাখবেন, তখন তো আর আপনাকে এখানে ওয়েবসাইটের লিংক দিতে হবে না, সেটা আলাদা হিসাব। আচ্ছা, তো এখানে মোটামুটি আমাদের এড সেটআপ যা যা দেখার আমরা দেখছি, তো এখানে কিছু কাজ আছে আরো দেখেন। অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে স্যার, মানে ক্লায়েন্ট কি কি বলতে পারে আপনাকে, বলতে পারে যে আমি অ্যাড রান করব একটা, কিন্তু এই একটা অ্যাড এর আন্ডারে আমি মাল্টিফোল অ্যাড সেট তৈরি করব। মানে ধরেন আমি মোবাইল ফোন বিক্রি করি, আমি 5টা মোবাইল ফোনের অ্যাড দিব, এবং 5টা মোবাইলেরই সিঙ্গেল ইমেজ বা সিঙ্গেল ভিডিও দিয়ে অ্যাড দিব, কিন্তু 5টার জন্য আমি 5টা অ্যাড রান করবো না, একটাই অ্যাড রান করবো। একটা অ্যাড থেকে আমি 5টা প্রোডাক্ট নিয়ে কাজ করবো। তখন কি করবেন, এই যে ক্যাম্পের আছে, এই ক্যাম্পেনের আন্ডারে যে অ্যাড সেট আছে, এই যে এখানে গিয়ে এটাকে আমরা ডুপ্লিকেট করে ফেলবো। এই যে এখানে আসার পর লেখা আছে ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেটটা যদি আমরা সিলেক্ট করি, এখান থেকে যদি ডুপ্লিকেট দেই, ডুপ্লিকেট আমরা কয়টা করতে চাই এখান থেকে ডুপ্লিকেট করে ফেলতে পারবো। এই যে দেখেন একটা ডুপ্লিকেট হয়ে গেছে। আপনি চাইলে আবার এটাকে ডুপ্লিকেট করতে পারবেন, এই যে এখান থেকে যদি দেন আবার ডুপ্লিকেট দিলে আবার ডুপ্লিকেট হয়ে যাবে। তো এইভাবে আপনি ডুপ্লিকেট বানাইতে পারবেন। তার মানে দেখেন ক্যাম্পেইন কিন্তু একটা, অ্যাড সেট একটা,
আবার এখানে একটা অ্যাড সেট, অ্যাড এখানে একটা, আবার এখানে একটা অ্যাড, তার মানে এখানে কয়টা হলো? দুইটা। তার মানে একটা ক্যাম্পেইনের আন্ডারে আমি দুইটা অ্যাড রান করতেছি, মানে দুইটা প্রোডাক্ট নিয়ে আমি চাচ্ছি এই অ্যাডে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব, আবার এই অ্যাডে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব। তখন বাজেটটা দিব আমরা ক্যাম্পেইনে। তখন ক্যাম্পেইনে আমরা এক বাজেট দিয়ে দিলে তখন এই যে ক্যাম্পেইন, এখানে আপনি চাইলে $200-300 বাজেট দিতে পারবেন। তখন আর আমাদের ওই ফর্মুলা চলবে না যে বাজেট কম থাকলে আমরা হচ্ছে ক্যাম্পেইনে দিব আর বাজেট বেশি থাকলে আমরা অ্যাড সেটে দিব। যেহেতু ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করব, বিভিন্ন অ্যাড সেট তৈরি করব, তখন আমরা বাজেটটা দিয়ে দিব এখানে আর বিভিন্ন প্রোডাক্ট এখানে দিয়ে দিব। মানে একটা ক্যাম্পেইন অ্যাড চলবে একটা, প্রোডাক্ট চলবে 10টা, তখন 10টা অ্যাড সেট আমাকে তৈরি করতে হবে। অনেক সময় ক্লায়েন্ট এটা বলতে পারে যে 10টা প্রোডাক্টের জন্য ভাই আমি 10টা অ্যাড রান করবো না, আমি একটা অ্যাডই রান করবো। তখন আপনাকে একটা ক্যাম্পেইনের আন্ডারে এভাবে মাল্টিপল অ্যাড সেট এবং অ্যাড তৈরি করে আপনাকে কাজ করতে হবে। বুঝতে পারছেন এই কনসেপ্টটা সবাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। এই জায়গায় তো স্যার এই শুধু অ্যাড সেট আর ই করা ওইটা মানে ডুপ্লিকেট আরেকবার করা বলেন যায়। স্যার। কি বলতেছিলেন বলেন, বুঝি নাই। কে যেন বললেন, বলেন। স্যার ওইটা আরেকবার বলেন স্যার, বুঝি নাই স্যার। আচ্ছা, আরেকজন কথা বলছিলেন, কে বলছিলেন উনি বলেন তো। স্যার বলছিলাম স্যার, ওই আমরা তো ওই অ্যাড সেটও মানে ডুপ্লিকেট করতে পারি। অ্যাডসেটের তো ডুপ্লিকেট করলাম আমরা। এই যে অ্যাডসেটটাকে ও যদি আমরা এখন ডুপ্লিকেট করি তখন অ্যাডসেট অ্যাড ডুপ্লিকেট হয়ে যাবে। আমরা তো ক্যাম্পেইন ডুপ্লিকেট করব না, ক্যাম্পেইন একটাই জি রাখবো, স্যার, অ্যাড চলবে জি একটা, স্যার। কিন্তু অ্যাডসেট ডুপ্লিকেট হবে, অ্যাডও ডুপ্লিকেট হবে। এখন অ্যাডসেট যদি ডুপ্লিকেট করেন তখন বাই ডিফল্ট অ্যাড একটা চলে আসবে, অ্যাডও ডুপ্লিকেট হয়ে যাবে। বুঝতে পারছেন? যেহেতু অ্যাডসেটের জি আন্ডারে অ্যাড, জি স্যার, বুঝতে পারছি। আবার ক্যাম্পেইনের আন্ডারে অ্যাডসেট অ্যাড, এখন ক্যাম্পেইনটাকে ডুপ্লিকেট করলে অ্যাডসেট অ্যাড দুইটাই ডুপ্লিকেট হয়ে যাবে। আবার এই জন্য আমরা অ্যাডসেট থেকে করব, যেন আমরা এই দুইটাকে নিয়ে কাজ করতে পারি। অনেক সময় ক্লায়েন্ট বলবে যে একটা ক্যাম্পেইনের আন্ডারে আমরা মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করবো, আমি 10টা প্রোডাক্ট নিয়ে কাজ করবো, 10টা সিঙ্গেল অ্যাড দিব আমি। তখন আপনাকে যদি বলে যে অ্যাড একটাই চলবে, তখন আপনাকে এই ফর্মুলা ব্যবহার করতে হবে। ইমাম হোসেন বলেন তো কি বলবেন? স্যার এমন করলে কি বেটার রেজাল্ট পাওয়া যাবে? হ্যাঁ, বা বেটার রেজাল্ট আসবে, বেটার রেজাল্ট আসবে। এটা আবার অনেক সময় ক্লায়েন্ট মনে করে কি যে আমি 10টা এর ওইভাবে আলাদা আলাদা ভাবে কন্ট্রোল না করে আমি একটা এইভাবে কন্ট্রোল করতে চাই। অনেক সময় ক্লায়েন্টরা এটা একটু মানে আনইজি ফিল করে। ক্লায়েন্টরা বলে যে 10টা প্রোডাক্ট অ্যাড দিব, 10টা প্রোডাক্ট আলাদা আলাদা দেখবো, তার থেকে আমি একটা ক্যাম্পেইনের আন্ডারে 10টা প্রোডাক্ট রান করে রাখি, আমি এই একটার মাধ্যমে সবকিছু ম্যানেজমেন্ট করবো। অনেক সময় ক্লায়েন্টরা এভাবেও চিন্তা করে। স্যার ওই ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে না করে এক গ্রুপে এক ভিতরে করলে স্যার ওই সেম রেজাল্টটাই আসবে না? সেমই তো থাকবে তাই তো স্যার? সিমিলারই আসে, আহামরি খুব একটা চেঞ্জ আসে না। তখন আপনারও কষ্ট কম হইলো আর কি, যে একটা অ্যাডের আন্ডারে আপনি 10টা প্রোডাক্ট নিয়ে অ্যাড সেট করে করে দিলেন, এটা আপনারও কষ্ট কম। আর নাইলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে যাও, ওখান থেকে আলাদা আলাদা ভাবে টার্গেটিং করো। হ্যাঁ, যেমন ক্লায়েন্টের যদি মোবাইল ফোন হয়, একই টার্গেট দিয়ে আপনি সকল অডিয়েন্স পেয়ে যাচ্ছেন। অ্যাড সেট একই রাখলেন, মোবাইল ফোন, স্মার্টফোন একই রেখে সব অ্যাড রান করে দিলেন। কিন্তু আপনি যদি আলাদা আলাদা 10টা অ্যাড রান করতে চান, তখন প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা কি করতে হবে, আপনাকে টার্গেট করতে হবে। তখন ওইটা আরো অনেকের ক্ষেত্রে বিরক্তকর, আবার কষ্টও করে। ব্যাপারটা হচ্ছে এটা। তো চিন্তা ভাবনা করে করতে হবে। স্যার বলছিলাম ডুপ্লিকেট করার পরে কি ওইগুলো আবার একটু মানে এডিট করতে হবে নাকি ভিতরে সেটিংস গুলা? এডিট করতে হবে না, আপনি 10টা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, 10টার জায়গায় 10টা দিবেন না। এখানে যে অ্যাডে যায় প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা ইমেজ সেট করবেন না। আপনি জি যখন স্যার, একটা প্রত্যেকটা প্রোডাক্টের ইমেজ আলাদা করে সেট করে দিতে হবে। পেজ আলাদা করে সেট করবেন, তারপর প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ওয়েবসাইটের লিংক এখানে দিয়ে দিতে হবে। একটা ক্যাম্পেইনই হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ওয়েবসাইট প্রোডাক্টের লিংক হবে না, সেগুলো আপনি আলাদা আলাদা এখানে দিয়ে দিবেন। দিয়ে জাস্ট হচ্ছে ফাইনাল স্টেপে এসে যখন এখানে পাবলিশ দিয়ে দিবেন, তখন সবগুলো অ্যাড চলবে, শেষ। ব্যাপারটা স্যার হচ্ছে এটা। এক্ষেত্রে আমাদের ক্যাম্পেইনে স্যার বাজেটটা সেট করে দিতে হবে তাই না? বুঝি নাই ক্যাম্পেইন। মানে এজন্য আমরা যেহেতু আলাদা আলাদা যদি অ্যাড সেট করি তাহলে সেক্ষেত্রে তো আমাদের বাজেটটা টোটাল বাজেটটা ক্যাম্পেইনে হ্যাঁ হ্যাঁ, বাজেটটা আমাদের ক্যাম্পেইনে দিতে হবে, এক বাজেটে সব চলবে, শুধুমাত্র স্যার এই একটা। স্যার একটা প্রোডাক্টের জন্য তো একটা ওয়েবসাইটই থাকে, তাহলে 8টা প্রোডাক্ট যদি আমরা রান করি তাহলে সেই জন্য কি 8টা ওয়েবসাইটের লিংক দিতে হবে নাকি একটা ওয়েবসাইটের লিংকই? আটটা তো দিবেন, প্রত্যেকটার রেট আলাদা আলাদা না, এটাও আলাদা এটাও আলাদা। এখানে দিবেন একটা প্রোডাক্ট, আবার এখানে যখন যাবেন এখানে কি সেম প্রোডাক্ট দিবেন নাকি?
ক্লায়েন্টের আরেকটা প্রোডাক্ট থাকবে না, সেই প্রোডাক্টটার এখানে ইমেজ দিবেন, সেই প্রোডাক্টটা কোথা থেকে কিনতে পাওয়া যাবে সেটার লিঙ্ক আবার আলাদা এখানে দিতে হবে, প্রত্যেকটা জিনিস আলাদা হবে এখানে। স্যার ক্লায়েন্টের কি তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েবসাইট থাকে? লিঙ্ক আলাদা ভাই, আলাদা লিঙ্ক, ওয়েবসাইট, প্রোডাক্ট আলাদা লিঙ্ক। আলাদা URL, প্রোডাক্টের আলাদা আলাদা লিঙ্ক। দাদাদের কি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট না নাকি আলাদা আলাদা? ওই স্যার আমি বুঝতে পারছি, আমি মনে করছিলাম যে আপনি ইয়ার ওয়েবসাইটের লিংকের কথা বলতেছেন। না, স্যার আমরা তো আপনি স্যার শুধু directly অ্যাডও করতে পারি, কপি করতে পারি স্যার। সবই করা যাবে, সবই ডুপ্লিকেট করা যাবে চাইলে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এটা আবার একটু নিজেরা ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে অনেকের কোশ্চেন থাকবে যে স্যার আমরা যে মেটা মানে পিক্সেল সেটআপটা করলাম, সেই মেটা পিক্সেলের সেটআপের যে অডিয়েন্স গুলা সেগুলোকে নিয়ে আমরা কিভাবে রিটার্গেটিং করব? কারণ আমরা মেটা পিক্সেল সেটআপ করলাম, আমরা কনভার্সন ওই যে দেখাইলাম মাত্র যে কনভার্সন কিভাবে ট্র্যাকিং করব, তো কনভার্সন ট্র্যাকিং করার পরে আমরা কাজটা কিভাবে করব, আমরা অ্যাডটা কিভাবে রান করব, বা ওই যে যারা পার্সেস পর্যন্ত গেছে তাদেরকে কিভাবে টার্গেট করে নিয়ে আসবো। তো তাদেরকে যদি আমরা টার্গেট করতে চাই তাহলে আমরা আমরা আমাদের বিজনেস সেটিংস আগে চলে যাব, যেখানে ডাটা সেটটা আমরা তৈরি করছি। এই যে আমাদের এখান থেকে আমরা ডাটা সেটটা তৈরি করছিলাম কোথায়, এই যে ডাটা সোর্স, ডাটা সোর্সে যদি যাই, এখানে যদি আমরা ডাটা সেট এন্ড পিক্সেলে যাই তাহলে আমাদের পিক্সেলটা দেখাবে। এই যে দেখেন ডিওআইডি ফিফথ অনলাইন, এবং এখানে কি লেখা আছে, ডাটা সেট ইজ রিসিভিং ইভেন্ট। তার মানে আমার এই ডাটা সেটটা কি হচ্ছে, ডাটা সেটটা কি করতেছে, ডাটা কালেক্ট করতেছে। তার মানে আমি আমার ডাটা সেটটা এখন অ্যাক্টিভ আছে, যেহেতু আমি ওয়েবসাইটের সাথে কানেক্ট করে ফেলছি। আরেকটা বিষয় হচ্ছে আমরা ওই যে পার্সেস অ্যাড টু ইভেন্ট, এটা তো একটু আগে দেখালাম যে ওইভাবে গিয়ে গিয়ে করতে হবে। এখন এই যে পিক্সেলটা, এই পিক্সেলটা কে ব্যবহার করবে, এটা ব্যবহার করার জন্য পারমিশন দিতে হবে। তো এই যে ই লার্নিং এন্ড আর্নিং, এটা তো আমার বিজনেস ম্যানেজার, তো এই বিজনেস ম্যানেজারে এই পিক্সেলটা যেন আমি ব্যবহার করতে পারি এই জন্য এটাকে অ্যাসাইন করে দিতে হবে আমার নামকে। হ্যাঁ, এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে ফুল কন্ট্রোল দিয়ে দিলাম, দিয়ে জাস্ট অ্যাসাইন করে দিলাম। তাহলে এই পিক্সেলটা নিয়ে এখন আমি কাজ করতে পারবো। এই যে এখানে যদি আসি, ডান, এই যে আমি এখন এই পিক্সেলটা নিয়ে কাজ করতে পারবো। এখন আমি যদি এটা ইভেন্ট ম্যানেজারে যাই দেখি, এই যে ইভেন্ট ম্যানেজারে আসলাম, ইভেন্ট ম্যানেজারে আসার পর এখান থেকে আমি রিমার্কেটিংটা করার সুযোগ পাবো। এই যে নিচের দিকে যদি আসেন, এই যে দেখেন, আপনারাই দেখেন, এই যে পেজ ভিউ কয়জন করছে, 10 জন টোটাল। লাস্ট রিসিভ 1 ঘন্টা আগে হচ্ছে দেখাচ্ছে যে 1 ঘন্টা আগেও আমার ওয়েবসাইট ভিজিট করছে কেউ না কেউ। তো এইভাবে আপনি ডাটাটা কালেক্ট করতে পারবেন। তো এখন পেজ ভিউ করছে কিন্তু পার্সেস পর্যন্ত কয়জন করছে সেটা তো আমরা কাউন্ট করতে পারি না। ওইটা কাউন্ট করতে গেলেই ওই যে আপনাকে কোডগুলো নিয়ে নিয়ে কি করতে হবে, হেড সেকশনে বসাইতে হবে, তখন আপনি করতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু আরো পিক্সেল আছে, এই যে অনেক পিক্সেল আছে, অনেক পিক্সেল এখন ইনএক্টিভ হয়ে গেছে। পিক্সেল এমন একটা জিনিস, এটাকে নিয়ে যদি বেশি প্রতিনিয়ত কাজ না করেন আর আপনার ওয়েবসাইটে যদি মানুষজন না যায় তাহলে কিন্তু আপনার পিক্সেল বেশি দিন টিকবে না। তখন পিক্সেল এটা ডিলিট করতে পারবে না, বাট ইনঅ্যাক্টিভ দেখাবে, তখন আবার নতুন করে কানেক্ট করে নিতে হবে বা নতুন করে ওয়েবসাইট ভিজিট বাড়াইতে হবে, তখন আবার কানেক্ট হবে। আচ্ছা, এখন আমরা রিমার্কেটিংটা কিভাবে করবো? রিমার্কেটিংটা করার জন্য আমি একটু ছোট করে দিই। এই যে এখানে লেখা আছে ক্রিয়েট, এই যে ক্রিয়েটে যাব, এখানে যাওয়ার পর লেখা আছে ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, আর একটা লেখা আছে ক্রিয়েট লুকে লাইক অডিয়েন্স। মানে হচ্ছে অলরেডি আপনি যে অ্যাড গুলো রান করছেন সেই সব অ্যাডে যে কনভার্সন গুলো পাইছেন, এই কনভার্সন গুলোর মানুষগুলোকে আপনি এখান থেকে ট্র্যাক করতে পারবেন। এই যে এখানে লেখা আছে এক্সিস্টিং কাস্টমার ইউজিং ইউর ডাটা সেট ইনফরমেশন, আপনার ডাটা সেট থেকে এক্সিস্টিং কাস্টমারদেরকে কি করতে পারবেন, টার্গেট করতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এটা। আচ্ছা, আর কেউ প্রেজেন্ট অ্যাটেন্ডেন্স শিট আর কেউ এখানে দিবেন না। যারা এসে অ্যাটেন্ডেন্স শিট এই মেসেজটা যারা দিবেন তাদেরকে এখন বের করে দিবে এখান থেকে। ক্রিয়েট লুকে লাইক অডিয়েন্স, এখানে জাস্ট ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর বলতেছে যে আমরা যে অডিয়েন্স গুলো নিব, অডিয়েন্স গুলো কিসের মাধ্যমে কালেক্ট করবো, এখানে লেখা আছে ওয়েবসাইট, জাস্ট ওয়েবসাইটে ক্লিক দিব, এখানে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আমরা হচ্ছে ডাটা গুলো কালেক্ট করবো। এই যে বলতেছে কোন অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ডাটা গুলো কালেক্ট করবো, ই লার্নিং এন্ড আর্নিং, এটাকে আমরা এখানে সিলেক্ট করে দিব। এখন এখানে আসবে কিভাবে আমরা ক্রিয়েট করতে চাই, এখানে যদি আসি দেখি কি আসে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এখানে আমরা তো আসলে অ্যাডভার্টাইজিং করি নাই, অ্যাড রানও করি নাই।
তো অ্যাড রান না করা পর্যন্ত আসলে লুকে লাইক অডিয়েন্স গ্যাদার করা যায় না, কারণ আপনার অডিয়েন্স তো নাই। তো এই জন্য লুকে লাইক অডিয়েন্সটা অনেক সময় এখানে দেখাবে। আপনি যখন ক্রিয়েট লুকে লাইক অডিয়েন্স দিবেন দেখবেন বারবার আপনাকে ইরর দেখাবে, কারণ ডাটা নাই। এই যে এখানে যদি আমরা আবার যাই, আমরা যদি ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করতে চাই, নেক্সটে যাই, আবার দেখি একবার ট্রাই করে। এখান থেকে এই যে এখানে আসছে, এখানে আসার পরেও দেখেন একটা নোটিফিকেশন দিছে, বলছে ইউর লুকে লাইক অডিয়েন্স সোর্স মে বি নট ইনক্লুড সাম পিপল, যারা iOS এর এই ডিভাইস ব্যবহার করে তাদের পাবে না। দিস সাইজ ইউর সোর্স মে বি এফেক্টেড ডেট। আচ্ছা দেখি আমরা পাই কিনা। এখান থেকে যে লুকে লাইক অডিয়েন্স, এটা আমার অ্যাক্টিভ আছে, মানে আমার ডাটা সেটটা অ্যাক্টিভ আছে, এটা দেখাচ্ছে, দিলাম। তারপর কোথা থেকে ডাটা কালেক্ট করতে চাই, ওয়েবসাইট থেকে। কাদের ডাটা নিব, পার্সেস যারা করতে চায় তাদের। তারপর হচ্ছে লোকেশন, আমি যেখানে অ্যাড রান করছি, যেই লোকেশনে অ্যাড রান করছি সেই লোকেশনের যদি ডাটা সেট বা অডিয়েন্সদের কি করতে চাই, টার্গেট করতে চাই, তাদেরকে এখানে কালেক্ট করতে হবে। ধরেন আমি দিলাম যে বাংলাদেশ, আমি বাংলাদেশে অ্যাড রান করেছিলাম, এই জন্য বাংলাদেশটাকে যদি টার্গেট করতে চাই এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর লুকে লাইক অডিয়েন্স, আমি কতগুলো অডিয়েন্সকে টার্গেট করতে চাই, এখান থেকে আপনি আলাদা আলাদা করে সর্বোচ্চ 10টা অডিয়েন্স ভেঙে ভেঙে নিতে পারবেন। নিয়ে জাস্ট হচ্ছে আমি যদি এখানে ক্রিয়েট অডিয়েন্স দেই, দেখবেন মনে হয় না অডিয়েন্সটা হবে ক্রিয়েট। তার কারণ হচ্ছে আমার ডাটা নাই, আমার এখানে ওয়েবসাইটের কোনো ভিজিটর নাই। এই যে দেখেন লেখা আসছে অডিয়েন্স ক্যান নট বি ক্রিয়েট, ইউর লুকে লাইক অডিয়েন্স নিডস টু ইনক্লুড অ্যাট লিস্ট 100 পিপল ইন দ্য সেম কান্ট্রি ইন ইউর অডিয়েন্স লোকেশন। তার মানে যেই লোকেশন আমি অ্যাডভার্টাইজিং করব সেই লোকেশন থেকে যদি অ্যাটলিস্ট 100 পিপলের ডাটা না থাকে, তাহলে সেটা দিয়ে আমি লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো না। ব্যাপারটা হচ্ছে এটা। তার মানে লুকে লাইক অডিয়েন্সটা আমাদের ক্রিয়েট করতে হবে এইভাবে। এখন লুকে লাইক এই অডিয়েন্সটা যদি আমরা এখান থেকে ক্রিয়েট করে ফেলি, যদি আমার ডাটা থাকে, তখন এখান থেকে দেখাবে যে 10টা আমি ক্রিয়েট করে ফেলছি। তখন আপনি এই অডিয়েন্সটা কিভাবে দেখবেন? এই অডিয়েন্সটা দেখতে গেলে এই যে এখানে অডিয়েন্স অপশন আছে, এই অডিয়েন্সে আমরা যাব। এই অডিয়েন্সে যাওয়ার পর দেন হচ্ছে আমরা এখান থেকে অডিয়েন্সের লিস্টটা দেখতে পাবো। এখানে যদি যাই, এই যে অল অডিয়েন্স, এই অল অডিয়েন্সে গেলে আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখেন এগুলো রেডি, এগুলো আগে করা, কিন্তু আপনি যখন এখন এই যে 10টা আমরা সিলেক্ট করছি, এই 10টা এখান থেকে দেখাবে, তখন আপনি এই 10টাকে নিয়ে পরবর্তীতে অ্যাড রান করতে পারবেন। এখন এই 10টা যে আমরা এখানে অ্যাড করব বা লুকে লাইক অডিয়েন্স যেগুলো আমি তৈরি করব, এগুলো বাই ডিফল্ট এখান থেকে দেখাবে, লিস্টগুলো দেখাবে। লুকে লাইক অডিয়েন্স 1, লুকে লাইক অডিয়েন্স 2, এই ধরনের একটা নাম এখানে চলে আসবে। এখন এইগুলোকে দিয়ে আপনি অ্যাডভার্টাইজিং কিভাবে করবেন? এগুলোকে দিয়ে যখন আপনি অ্যাডভার্টাইজিং করবেন, তখন আপনাকে আবার সেই অ্যাডস ম্যানেজারে চলে যেতে হবে। এই যে অ্যাডস ম্যানেজারে আমরা চলে আসব। এখানে এসে কিছু কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে আমরা এতদিন জেন্ডার, ডিটেল টার্গেটিং অনেক কিছু দিয়ে অ্যাডভার্টাইজিং করতাম। এই ক্রস গুলো কে দিছেন? এখানে আসার পরে আমরা হচ্ছে এই যে ক্রিয়েট যে অপশনটা আছে, এই ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পর যে কোনো অ্যাড আপনি যেটা দিবেন, ধরেন আমি এখন একটা ধরেন আমি ট্রাফিক অ্যাড দিব, ট্রাফিকে রাখলাম। দেন হচ্ছে আমি এখান থেকে নেক্সট দিলাম, নেক্সট দিয়ে এখান থেকে ম্যানুয়াল ক্যাম্পেইন কন্টিনিউ থাকবে। মানে রিমার্কেটিং যদি করতে চান, আপনার পরিবর্তনটা কোথায় করবেন? জাস্ট এতটুকুই, সব সেম থাকবে, শুধু পার্থক্য হবে একটা জায়গায়, এই যে অ্যাড সেটে গিয়ে। আমরা অ্যাড সেটে যাব। অ্যাড সেটে যাওয়ার পরে এই যে নিচের দিকে যদি আমরা আসি, আমরা যখন এই যে অডিয়েন্স কন্ট্রোলটা করব, এখান থেকে এটাকে আমরা আগে এই যে সুইচ করে নিই, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এখান থেকে ফার্দার করে নিব, কন্টিনিউ করে নিব। এই যে এখানে একটা অপশন আসবে দেখবেন কাস্টম, এই যে ইউজ সেভ অডিয়েন্স। হ্যাঁ, এই যে আপনি লুকে লাইক অডিয়েন্সের যে পিপল গুলোকে আপনি সেভ করে ফেলবেন, এই যে এখানে যখন যাবেন, এখান থেকে আপনি ওই যে 10টা যে সেভ করবেন, ওই 10টা এখান থেকে দেখতে পারবেন। বা আপনি এই যে কাস্টম অডিয়েন্সে গেলেও অনেক সময় কাস্টম অডিয়েন্স থেকে আসে। এই যে দেখেন আমার এগুলো কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্সে যদি এখানে যান, এই যে লুকে লাইক অডিয়েন্সে যাবেন, এখান থেকে লুকে লাইক অডিয়েন্স যেগুলো আপনার ক্রিয়েট করা থাকবে, ওই 10টাকে আপনি জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন, বা একটা দুইটা আপনার যে কোটা ক্রিয়েট করতে মন চায় সে কোটাকে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তখন ফেসবুক কি করবে? এখানে আর কিছু করতে হবে না, এগুলো সিলেক্ট করে দেওয়ার পরে এগুলো কিচ্ছু করতে হবে না, ওইগুলো ওইভাবেই থাকবে। তখন শুধুমাত্র এখান থেকে রিমার্কেটিং করে যে ডাটা গুলো পাবেন, যে অডিয়েন্স গুলো পাবেন, সেসব অডিয়েন্সের কাছে মূলত আপনার এই একটা শো হবে বা একটা রিচ হবে। তখন আপনি তাদের কাছে রিমার্কেটিং করে আপনার প্রোডাক্ট সেলসটাকে খুব সহজে বাড়িয়ে দিতে পারবেন। এইভাবে হচ্ছে আপনি মেটা পিক্সেলের যে ডাটাটা আছে সেই ডাটাটা প্রপার ভাবে ব্যবহার করতে পারবেন। তবে মেটা পিক্সেলের ডাটাটা শুধুমাত্র যখন আপনি অ্যাডভার্টাইজিং করবেন, তখন হচ্ছে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। পিক্সেল করতে
করতে হলে অবশ্যই আগে তার অ্যাড চালাতে হবে আগে। হ্যাঁ, আপনার ওয়েবসাইটে যদি মানুষজন না যায়, তাহলে কোন লোকেশনে অ্যাডভার্টাইজিং করছেন, কতগুলো অডিয়েন্স আছে, এগুলো লুকে লাইক অডিয়েন্স তো আপনি পাবেন না। স্যার একটা অ্যাডের ক্যাম্পেইনের অ্যাড সেট দুইটাই কি বাজেট দেওয়া যাবে ক্যাম্পেইনে $100? না 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 না। আপনি যখন একটা অ্যাড রান করবেন তখন মাল্টিফুল যখন অ্যাড সেট তৈরি করবেন তখন ক্যাম্পেইনে আপনি ফুল বাজেটটা দিয়ে দিবেন, তখন ওই বাজেটের তুলনায় আপনার অ্যাড চলমান থাকবে, তখন প্রত্যেকটা অ্যাড সেটে একইভাবে কস্টিং যেতে থাকবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এখন একটা অ্যাড দেওয়ার আগে আমরা অনেক সময় অনেক কিছু রিসার্চ করি, এইভাবেই কিন্তু এই যে রিটার্গেটিং করে আপনাকে মেটাতে অ্যাড রান করতে হবে, ফেসবুকে অ্যাড রান করতে হবে। তো অনেক সময় আমরা কিছু অ্যাড নিয়ে রিসার্চ করি যে আসলে আমি যে টপিকটা নিয়ে কাজ করি বা আমি যে ক্যাটাগরিটা নিয়ে কাজ করি সেই ক্যাটাগরিটা নিয়ে আমরা হচ্ছে মার্কেটে একটু ভালো অবস্থানে থাকতে চাই, যে আমার কম্পিটিশন যারা আছে, আমার কম্পিটিটর যারা আছে তারা আমার থেকে কোন কোন দিক দিয়ে এগিয়ে আছে, কোথায় তারা ভালো করতেছে, এই জিনিসগুলো আমরা দেখতে চাই। তো এই জিনিসগুলো যদি আমরা অ্যানালাইসিস করতে চাই তাহলে ফেসবুকেরই একটা নিজস্ব ফ্রি টুলস আছে যেটা নাম হচ্ছে ফেসবুক অ্যাড লাইব্রেরি। ফেসবুক অ্যাড লাইব্রেরি। আচ্ছা, আজকের ক্লাসটা মনে হয় অনেকের ক্ষেত্রে বুঝতে একটু অসুবিধা হয়েছে, এটা আমি ফিল করি। সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে এই রিটার্গেটিং এর যে লুকে লাইক অডিয়েন্সটাকে তৈরি করা এটা বুঝতে অসুবিধা হয়, অনেকেরই যে মাল্টিপল অ্যাড সেট অ্যাড এটা ডুপ্লিকেট করে এটার কনসেপ্টটা বুঝতে অসুবিধা হয়। হ্যাঁ, এগুলো এই ভিডিওটা আবার দেখে নিবেন, ধাপে ধাপে যখন প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন তখন দেখবেন এই জিনিসটা আপনার মাথায় ওটা চলে আসবে। তো এই যে এখানে ফেসবুক অ্যাড লাইব্রেরি হচ্ছে ফেসবুকেরই নিজস্ব একটা ফ্রি টুল, যেটার মাধ্যমে আমরা হচ্ছে অ্যাড অ্যানালাইসিস করতে পারি, বা একটা ফেসবুক পেজ থেকে আজকে কতগুলো অ্যাড রান করা আছে আমরা এটা দেখতে পারি। এই জিনিসগুলো আমরা অ্যানালাইসিস করে এখান থেকে বের করতে পারবো। তো ফেসবুক অ্যাড লাইব্রেরি এখান থেকে যদি আমরা ক্লিক দেই, এখানে ক্লিক দিলে আমাদের ফেসবুক অ্যাড লাইব্রেরিতে নিয়ে আসবে। ফেসবুক অ্যাড লাইব্রেরিতে এসে এখানে দেওয়া আছে বাংলাদেশ, আমি কোন দেশের অ্যাড নিয়ে হচ্ছে অ্যানালাইসিস করতে চাই সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। দেন হচ্ছে আমরা বাংলাদেশ থেকে এখানে অ্যাড ক্যাটাগরি আছে, অ্যাড ক্যাটাগরিতে আমরা অল অ্যাডস এ যাব। দেন হচ্ছে আমরা এখানে সার্চ করব যে কোনটা নিয়ে আমরা কাজ করতে চাই। ধরেন আমি এখান থেকে জানতে চাই যে বর্তমানে ই লার্নিং এ কতগুলো অ্যাড আছে, ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড। এখানে যদি আমরা ক্লিক করি দেখি ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেডে এই মুহূর্তে কতগুলো অ্যাডভার্টাইজিং চলমান আছে, এগুলো যদি আমরা দেখতে চাই তাহলে এখান থেকে দেখতে পারবো। দেখেন 25টা রেজাল্ট দেখাচ্ছে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, অনেকে মনে করে যে অ্যাড মনে হয় 25টাই রান করা। আসলে এখানে কিছু বিষয় আছে, যদি আমরা একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল অ্যাড সেট তৈরি করি বা মাল্টিপল অ্যাড তৈরি করি তাহলে কিন্তু এখান থেকে এই জিনিসগুলো শুরু হয়। ধরেন আমার অ্যাড একটা, কে কথা বললেন? আমি যদি ক্যাম্পেইন রান করি একটা, আর অ্যাড সেট যদি আমি রান করি হচ্ছে ধরেন ডুপ্লিকেট করি 10টা, তাহলেও কিন্তু এখানে দেখাবে যে আমার টোটাল 10টা অ্যাড রান। মূল কথা হচ্ছে অ্যাড সেট বা অ্যাড এর যে রেজাল্ট গুলো সেগুলো আপনাকে এখানে দেখাবে। দেখেন এখানে এই মুহূর্তে কি কি আছে, এই যে ফ্রিল্যান্সিং এ মানে সফলতার গল্প যেটা, হ্যাঁ, এটাতে কিন্তু আপনাদের আসারও সুযোগ আছে। ই লার্নিং এর যেসব স্টুডেন্টরা মার্কেট প্লেস থেকে ভালো আর্নিং করে সফলতা হচ্ছে তাদের জন্য এখন জিটিভি তে কিন্তু একটা লাইভ প্রোগ্রাম হয়, লাইভ না মানে রেকর্ডেড ভার্সন, এটা পরবর্তীতে প্রকাশ করা হয় আর কি। তো এখান থেকে আপনারা চাইলে দিতে পারেন। তো এই যে দেখেন এখানে আপনাদেরও সুযোগ আছে, এখানে দেখেন অনেকগুলো অ্যাড রান করা আছে। এই যে অ্যাডটাতে কি ধরনের ক্যাপশন ব্যবহার করলো, এখান থেকে কি ধরনের ক্যাপশন আসলো, এই যে পয়লা বৈশাখের অফার এখনো দিয়ে রাখছে। হ্যাঁ, এখান থেকে দেখেন ভিডিও দিয়ে ইমেজ দিয়ে অনেকগুলো অ্যাড রান করা আছে। তো এই যে এই দুইটা অ্যাড দেখতেছেন এগুলো সম্ভবত একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল অ্যাড সেট তৈরি করে বিভিন্ন ক্যাপশন প্রাইমারি টেক্সট দিয়ে কিন্তু অ্যাডভার্টাইজিং গুলো করা। হ্যাঁ, এই যে দেখেন অনেকগুলো অ্যাড কিন্তু এই মুহূর্তে রানিং আছে। তো আমিও যদি ধরেন এই ধরনের লার্নিং প্ল্যাটফর্ম নিয়ে যদি আমরা কখনো কাজ করি বা কোনো কোম্পানিতে কাজ করি, তাদের ক্ষেত্রেও আমরা কি ধরনের ক্যাপশন ব্যবহার করব, কি ধরনের ইমেজ ব্যবহার করব, কি ধরনের ভিডিও ব্যবহার করব, সেটার দিকে আমরা একটু ফোকাস দিতে পারবো এখান থেকে। শুধুমাত্র পেজ না, আপনি যদি এখান থেকে টপিক লেখেও সার্চ করেন তারপরেও আপনি এখান থেকে কিছু আইডিয়া জেনারেট করতে পারবেন। ধরেন আপনার নিশ কি সেটা নিয়ে আপনি আইডিয়া নিয়ে আসতে পারবেন। হাসান, কিছু বলবেন? হাসান আছেন আপনি? জি স্যার। স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন প্রথম আপনার ক্যাম্পেইন করি
তখন ধরেন সাপোজ আমি সেলস নিয়ে ক্যাম্পেইন করলাম, এখন চাচ্ছি যে ওই সেলস এর ভিতর মানে আমার যে লুকে লাইক অডিয়েন্স গুলো আছে, এখন তাদেরকে আবার টার্গেট করে আমি মানে অ্যাড দিব, অ্যাড চালাবো। তো সেক্ষেত্রে আমি যখন আবার ক্রিয়েট করব, ওখানে অবজেক্ট হিসাবে তো আমাকে সেলসই দিতে হবে নাকি স্যার? সেলসই দিতে হবে, অবজেক্টিভ সেলসই দিব। আমি রিটার্গেটিং যেটাই করি না কেন, আপনার মানে যখন অ্যাড দিবেন, অ্যাড দেওয়ার সময় আপনাকে গোল একটা সিলেক্ট করে নিতে হবে যে আসলে আপনি কি চাচ্ছেন। এখন রিটার্গেটিং আমরা তখনই করি যখন আমাদের সেলস প্রয়োজন হয়। আমি যখন ট্রাফিক অ্যাড দিচ্ছি, অ্যাওয়ারনেস অ্যাড দিচ্ছি, তখনই তো আমার ডাটাগুলো আমার কালেক্ট হয়ে যাচ্ছে ওখান থেকে। এরপরে আমাদের মেইন টার্গেট থাকে হচ্ছে সেলস অ্যাড নিয়ে আসা, আর রিটার্গেটিং আমরা দেই শুধুমাত্র সেলস অ্যাড এর জন্য, যেন আমাদের সেল জেনারেট হয়। আপনি সবগুলোতেই চাইলে এভাবে ডাটা সেট অ্যাড করে রাখতে পারেন, ব্যাপারটা হচ্ছে এটা। আচ্ছা, রাহিনুল ইসলাম বলেন। স্যার আমার একটা ক্লায়েন্ট আছে, তার হচ্ছে হার্বাল কোম্পানির প্রশিক্ষণের জন্য অ্যাড দেয়। তো তার হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ লোক লাগে ওখানে সংগ্রহ করে, অ্যাডের মাধ্যমে সংগ্রহ করে সে প্রশিক্ষণ দেয়। তো প্রথম মাস করলো, দ্বিতীয় মাস করেছে জানুয়ারি ফেব্রুয়ারি, এবং মার্চ মাসে সে করে নাই। সে আজকে আবার করতে যাচ্ছে, কিন্তু সে বলছে যে আগের প্রথমে যেরকম আসছিল এখন আর ওই রকম তার আসছে না, তার অডিয়েন্স যেগুলো কালেক্ট করে আর কি ওদেরকে। তো আমি এঙ্গেজমেন্ট অ্যাড দিয়ে দিয়েছিলাম ওর, যেহেতু ওই সরাসরি চাচ্ছে যে ওর একটা গ্রুপ অ্যাড করতে চাচ্ছে, মেসেজিং কনভারসেশন। তো এখন কিভাবে করলে তার অ্যাডটা রান করা যায়, মানে অ্যাওয়ারনেস দিয়ে কি করা যায় যে হ্যাঁ, একটা জাস্ট অ্যাওয়ারনেস অ্যাড দেন তাহলেই হবে, আর কিছু করতে হবে না। জাস্ট স্যার একটা অ্যাওয়ারনেস অ্যাড দেন, হচ্ছে আপনি বাকিগুলো, কারণ বাকি অ্যাড তো ওনার দেওয়াই ছিল আগে, তাই না? জি মাঝখান দিয়ে স্যার, উনি স্টপ রাখছেন, এই তো। জাস্ট একটা জি অ্যাওয়ারনেস অ্যাড দিলেই হবে, আর কিছু স্যার। করতে হবে না। অ্যাওয়ারনেস অ্যাড দিলে কি স্যার যে মেসেজিং কনভারসেশন এর ক্ষেত্রে যেভাবে তিনি কালেক্ট করতেন হুম। ওইভাবে কি অ্যাওয়ারনেসও হয়? হ্যাঁ, হবে হবে, দিতে পারবেন। অ্যাওয়ারনেস অ্যাড যখন দিবেন তখন মেসেজ কনভার্সন দিয়ে রাখবেন, তখন মেসেজ আসবে, সমস্যা নেই, ঠিক আছে, কালেক্ট করতে পারবেন। থ্যাংক ইউ। আচ্ছা, টেকনো টেকনো কি বলবেন বলেন। টেকনো নামই এডিট করতে পারলেন না, আমরা এত বড় ডিজিটাল মার্কেটার, আমরা নাম চেঞ্জ করতে পারি না। আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে বাংলাদেশ থেকে আমরা পেজ টার্গেট এভাবে চাইলে করতে পারি। যদি পেজ টার্গেট না করতে চাই, ধরেন আমি চাচ্ছি কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টের উপর, হ্যাঁ, ধরেন মিনি ফ্যান, আমরা যদি এখানে মিনি ফ্যান করি, দেখি আসে কিনা। মিনি ফ্যান, না, ওই ধরনের মিনি ফ্যান না। আচ্ছা, আমি যদি দারাজে যাই, বা আমি হ্যাঁ, দারাজে গেলাম, দারাজে আমরা এখানে যদি মিনি ফ্যান দেই, মিনি ফ্যান দেখি, আসলে ওটা টাইটেলটা জাস্ট নেওয়ার জন্য যে কি ধরনের মিনি ফ্যান হয়। লাইট উইথ, হ্যাঁ, পোর্টেবল মিনি ফ্যান, এটা নিয়ে আমরা পোর্টেবল মিনি ফ্যান নিয়ে এই মুহূর্তে কেমন কাজ হয় বা কি পরিমাণ অ্যাডভার্টাইজিং রান করা আছে, এটা আমরা অ্যাড লাইব্রেরির মাধ্যমে চাইলে রিসার্চ করতে পারি। এখানে যাব, এখানে গিয়ে আমরা যদি সার্চ করি পোর্টেবল মিনি ফ্যান দেখে, এটা লিখে জাস্ট আমরা ইন্টার দিলাম, আমরা কোনো পেজ, স্পেসিফিক কোনো পেজকে টার্গেট করবো না, বাংলাদেশের পোর্টেবল মিনি ফ্যান নিয়ে কি পরিমাণে রান করা আছে সেটা আমরা দেখবো। যেহেতু এখন গরমকাল, এটা ডে বাই ডে কিন্তু বাড়বে। এই যে দেখেন 350টা রেজাল্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু মিনিটে মিনিটে বাড়ে কমে, অনেক সময় বেড়ে যায় কমে যায়, এই যে দেখেন। এই যে ইদানিং দেখবেন এগুলো নিয়ে, এই ধরনের ফ্যান নিয়ে অ্যাড রান হয়। আচ্ছা, কেউ বলতে পারবেন এটা কি অ্যাড রান করছে? আমি যে আপনাদেরকে দেখাইছি, ক্যারোসল। স্টার দিয়ে সে অ্যাড রান করে দিচ্ছে, দেখছেন? এটাই হচ্ছে ব্ল্যাক এড মেথড। আচ্ছা, ক্যারোজাল অ্যাড কি আমরা রান করতে পারি? এই যে দেখেন ক্যারোজাল অ্যাড জিনিসটা আসলে কি, এটা একটু মিসিং হয়ে গেছে। আমি যদি এখানে আসি, এখানে আসার পরে যে এতদিন আমরা সিঙ্গেল ইমেজ এবং ভিডিও দিয়ে অ্যাড রান করছি না, এখন আপনি চাইলে এখানে ক্যারোজাল অ্যাড রান করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক দিবেন, তখন সর্বোচ্চ 10টা প্রোডাক্ট আপনি এখানে আপডেট করতে পারবেন। এই যে ক্যারোজাল অ্যাডস, 10টা প্রোডাক্ট, মানে স্লাইড সিস্টেম আসবে। ধরেন আমি এখানে একটা ক্লিক দিলাম, অ্যাড ইমেজে গেলাম, আমি চাচ্ছি ধরেন দেখি এখানে রিলেটেড কিছু ইমেজ পাওয়া যায় কিনা। অনেক ইমেজই আসতেছে, ধরেন আমি এই ট্রিমারটা নিয়ে আর কি কন্টিনিউ দিলাম, এটা থাকলো এখানে, এটাকে আমি অ্যাড প্রিভিউটা অন করে দেই। এখানে জাস্ট দিলাম ট্রিমার, হ্যাঁ, ট্রিমার দিলাম, এখানে ট্রিমারের একটা লিঙ্ক দিয়ে দিলাম, ধরেন daraz.com, জাস্ট বোঝানোর জন্য আমি, হ্যাঁ, আর কিছু দিলাম না। তারপর আরো একটা প্রোডাক্ট যদি আমি অ্যাড করতে চাই, এই যে অ্যাড কার্ড, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হবে, আলাদা আলাদা লিঙ্ক হবে।
এখন ধরেন ফ্যান, মিনি ফ্যান, যে কন্টিনিউ দিলাম, তারপর হচ্ছে এটাকে এডিট করলাম, এডিট করে এখানে এটাতে দিয়ে দিলাম মিনি ফ্যান। এখানে যদিও এই যে প্রত্যেকটা প্রোডাক্টের কি হবে, প্রোডাক্টের ক্ষেত্রে আলাদা আলাদা লিঙ্ক দিতে হবে, আমি জাস্ট বোঝানোর জন্য একটা দিলাম আর কি। তারপর এখান থেকে নিচে যদি জানি যে মেইন যে ওয়েবসাইটের লিঙ্কটা, সেই লিঙ্কটা দিলে এখানে প্রিভিউটা আসবে। এই যে দেখেন আমার ডাটা সেট কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে, এই যে ডিওআইডি, ফিফথ অনলাইন, বলতেছি কি আমার এখন ডাটা সেট অ্যাক্টিভ হয়ে গেছে, যে পিক্সেল আইডি। হ্যাঁ, পিক্সেল সেট আপ করতে হবে, সেট আপ করে কাজ বুঝতে হবে, কাজ না করলে কিন্তু লাভ নাই। আচ্ছা, উপর দিকে যদি যাই, মেইন ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পাবো, এই যে ওয়েবসাইটের লিঙ্ক, এখান থেকে যদি আমি daraz.com দিয়ে দিই, তাহলে দেখবেন এখানে প্রিভিউ হতে পারে। এই যে দেখেন প্রিভিউ হবে। অর্থাৎ একটা প্রোডাক্ট ধরেন এভাবে অ্যাড কিন্তু আপনারা প্রায় সময় দেখেন ক্যারোজালের, যে কেউ কোনো ক্লায়েন্ট যদি এই প্রোডাক্টটা ভালো না লাগে, সে যদি অন্য প্রোডাক্ট কিনতে চায়, এভাবে চেঞ্জ করতে পারবে। এভাবে সর্বোচ্চ আপনি 10টা প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবেন। এবং এই যে সি ডিটেলস, এই বাটনগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনার যদি মনে হয় যে না, আমি এগুলোর সিটিএ বাটন চেঞ্জ করবো এখান থেকে, এই যে সি ডিটেলস, এখানে যেহেতু এগুলো প্রোডাক্ট আমি সেল করব, তাহলে এখান থেকে আমি এই যে অর্ডার নাও, বুক নাও, শপ নাও, এগুলো দিতে পারবে। যে অর্ডার নাও দিলে এখান থেকে অর্ডার নাও হয়ে যাবে। তারপর প্রত্যেকটা প্রোডাক্টের হেডলাইন, ডেসক্রিপশন, এইগুলো দিয়ে, এই যে তার মতো স্টার মিস্টার দিয়ে আপনি কাজ করতে পারবেন। দেখেন এই যে এখানেও এগুলো হচ্ছে দিচ্ছে, দেখছেন? এভাবে চাইলে আপনি ক্যারোজাল অ্যাডও দিতে পারবেন। যাক, ভালো হয়েছে, অ্যাড লাইব্রেরিতে আসার পর মনে পড়ছে ক্যারোজাল অ্যাডের কথা, আপনার মাথায় ছিল না। তাহলে দেখেন এই যে এখান থেকে যারা ফ্যান নিয়ে কাজ করতেছে, বেশিরভাগই দেখেন এই যে ভিডিও, এইসব ভিডিও গুলো, এই যে এখানে যে ভিডিওটা আপনি দেখতে সব ভিডিও গুলো আপনারা দেখবেন ইয়াতে খুঁজে পাবেন, আলি এক্সপ্রেস, আলিবাবা, এইসব জায়গায় আপনারা খুঁজে পাবেন। হ্যাঁ, প্রত্যেক জায়গায় এই যে এভাবে ডিটেলস গুলো খুঁজে খুঁজে বের করে নিয়ে আসতে পারবেন। কত মানুষ কাজ করতেছে, তো প্রত্যেকটা জিনিস, এই যে এখানে তারা ক্যাপশন কিভাবে দিচ্ছে, আই ক্যাচিং ক্যাপশন কিভাবে বানানো যেতে পারে। এই যে দেখেন একই পেজ থেকে কতগুলো অ্যাড রান করা। হ্যাঁ, ওই যে হতে পারে মাল্টিপুল অ্যাডসেট, এগুলো মাল্টিপুল অ্যাডসেটই হবে, কারণ একটা প্রোডাক্ট মাল্টিপুল অ্যাডসেট নিয়ে তারা হচ্ছে কাজ করতেছে। দেখেন এই যে এখানে একটা শর্ট একটা দিছে, এখানে বেশি দিছে, মাল্টিপুল টাইটেল ডেসক্রিপশন দিয়ে তারা হচ্ছে কাজ করতেছে। তো এইভাবে চাইলে আপনারা অ্যাডস লাইব্রেরিতে গিয়ে আপনারা হচ্ছে অ্যাড নিয়ে রিসার্চ করতে পারবেন। তা আশা করি যা যা দেখালাম সবাই সব বুঝতে পারছেন। এখন কারোর কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, বলেন কারোর কোনো কোশ্চেন আছে কিনা। অনেক সময় একটা প্রোডাক্টের একদিকে ইমেজ থাকে, সেক্ষেত্রে ওই স্যার ওই প্রোডাক্টের একটা লিঙ্ক হবে, মানে বুঝিনি। একটা প্রোডাক্টের একাধিক ইমেজ থাকে, হ্যাঁ একই লিঙ্ক হবে। একটা প্রোডাক্টের যদি একাধিক লিঙ্ক, একাধিক ইমেজ থাকে, একই লিঙ্ক দিয়ে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। স্যার হ্যাঁ, এগুলো এআই, তারপর হচ্ছে GA4, এগুলো রিমার্কেটিং এর ক্ষেত্রে ব্যবহার হয়। কে বলেন? স্যার আজকে যে দেখলাম যে এগুলো তো খুবই সহজ লাগতেছে, যদি এইরকমেরই হয় তাহলে ক্লায়েন্ট কেন আমাদের কাছে আসবে, যদি তারা এটা নিজেরাই তো করতে পারে। ক্লায়েন্ট যদি সব শিখতো তাহলে তো ক্লায়েন্টই সব করতো, তাহলে তো আর গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটার দুনিয়াতে কেউ থাকতো না। আপনার কাছে সহজ লাগে, আরো দুজনের কাছে সব সহজ। স্যার ডিজিটাল মার্কেট লাগে তো সব সহজ লাগলে সাকসেস হতে পারতেছেন না কেন বলেন? মার্কেটে কাজ তাই করেন না কেন? তাই এই যে ট্রিক্সটা এইটাই শেখাই দিলেই হবে। হ্যাঁ, স্যার মূলত স্যার ওয়ার্ডপ্রেস এর একজন ক্লায়েন্ট 5 স্টার দিয়ে আজকে আমাদেরকে নক করছিল স্যার, freelancer.com এ। তবে উনি বলছিল যে আপনি কি ওয়ার্ডপ্রেস তৈরি করে দেবেন, তারপরে আপনি কি ওই ওয়ার্ডপ্রেস এ যারা আমার ওয়েবসাইট ভিজিট করবে তাদের যে ট্রাফিক গুলোকে আমি ট্র্যাক করতে পারবো, যে কারা কারা আমার ওয়েবসাইট ভিজিট করছে। স্যার এটা কিভাবে করতে পারি? এটা হচ্ছে এগুলো সামনে আমরা দেখবো, এগুলো হচ্ছে গুগল সার্চ কনসোলের মাধ্যমে করতে পারবো। কেন এগুলো আপনার কাছে না সহজ লাগে? আপনি তো পারার কথা। স্যার ফেসবুক অ্যাডের কথা বলছিলাম স্যার। এটা ওটাও তো সহজ, ওটা তো ফেসবুকের থেকে সহজ। ওটা স্যার দেখি না ক্লায়েন্টরা এই যদি জন্য। ক্লায়েন্টরা যদি সবকিছু পারতো তাহলে কি দুনিয়াতে ডিজিটাল মার্কেটার থাকতো না? না স্যার, আমি আপনি ওইভাবে বলতে চাই না স্যার, আমি বলতে চাইছিলাম যে স্যার যদি এবি টেস্টিং বা এই ধরনের বিষয়গুলো যদি আমাদের আর একটু ভালোভাবে যে অনেকে মনে অ্যাড রান করে, তাদের অ্যাডে অনেক বেশি বাজেট হয়ে যায়, কিন্তু যখন ডিজিটাল মার্কেটারদের কাছে আসে তখন তাদের একটা কম বাজেটে ভালো রেজাল্ট আনে দেওয়া যায়। এটা কিভাবে কি, এই জন্য আমি এইভাবে বলতে চাইছিলাম। রান করার পর অ্যাড অপটিমাইজ করতে হবে, অ্যাড অডিট করতে হবে। আপনি অ্যাড রান করে দিলেই অ্যাড থেকে ভালো রেজাল্ট আসবে তা না, অ্যাড অপটিমাইজ করতে হবে প্রতিনিয়ত। অ্যাড জি স্যার এইটাই। অডিট করবেন তত এটার সিপিসি কমিয়ে নিয়ে আসতে পারবেন। অডিট করে করে আপনাকে জিনিসগুলো জানতে হবে।
আপনি যখন এই কোর্স করার আগে আসছেন তখন আপনি এই জিনিস সম্পর্কে জানতেন, হয়তো আপনি অন্য জায়গা থেকে শিখছেন, কিন্তু যখন আপনি প্রতিনিয়ত এক জিনিস দেখতেছেন শিখতেছেন, এই জন্য আপনার কাছে কাজগুলো ইজি লাগতেছে। জি ক্লায়েন্ট স্যার। পারলে তো আর কেউ কারোর কাজ দিত না। ঠিক আছে, ওকে, আজকে এতটুকুই রাখলাম। নেক্সট ক্লাসগুলো থেকে আমরা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলো দেখবো, আর ফেসবুক গুলো ভালোভাবে সবাই ট্রাই করতে থাকে, তাহলে হয়ে যাবে। নাসিমা, কিছু বলবেন? জি স্যার, আমার প্রশ্ন হচ্ছে সাপোজ ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে, তো উনি অ্যাডস রান করবে, কিন্তু মানে কাস্টমার যেন ওনার ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে বা ওয়েবসাইটে গিয়ে অল ওভার সবগুলো সার্ভিস চেক করতে পারে বা ঘেটে দেখতে পারে, তারপর উনি চাচ্ছে যে হোয়াটসঅ্যাপে কনভারসেশন করবে, এটা আসলে কিভাবে করা যাবে? এটা আপনি ইয়া করবেন, আপনি যখন অ্যাড রান করবেন, কনভার্সন দিবেন ওয়েবসাইট, এটা অ্যাওয়ারনেস অ্যাড দিয়ে দিবেন, পরের বার ট্রাফিক অ্যাড দিয়ে দিবেন, তখন হচ্ছে মেসেজ ডেস্টিনেশন দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপ, তাহলেই তো হলো। স্যার মানে বুঝছেন? ওয়েবসাইটে লিংক লিংক অ্যাড করবো কি অ্যাডসেটে গিয়ে, অ্যাডে গিয়ে? অ্যাড সেটে গিয়ে যখন আমরা কনভার্সন দেই তখন সেখানে ওয়েবসাইটের লিংক দিবেন, অর্থাৎ কনভার্সন দিয়ে রাখবেন ওয়েবসাইট, তখন প্রথমবার নিবেন ওয়েবসাইটে ভিজিটর, পরের বার যখন সে হোয়াটসঅ্যাপে নিতে চায় তখন কনভার্সন দিয়ে রাখবেন মেসেজ ডেস্টিনেশন, তখন হোয়াটসঅ্যাপের লিংক কানেক্ট করে রাখবেন, তাহলেই তো হয়, তখন ঠিক আছে হোয়াটসঅ্যাপে স্যার। যাবে। ওকে, ঠিক আছে, ভালো থাকেন সবাই, আজকে এই পর্যন্ত স্যার, রাখলাম। আর আমার তার উপরে মানে তার প্রশ্নের পরে আমার একটা প্রশ্ন আছে যে এক্ষেত্রে আপনার ওখানে অবজেক্ট কি ট্রাফিক দিলে ভালো হবে না এয়ারনেস বা আপনার ওই এঙ্গেজ? মানে মেসেজের জন্য না না, মেসেজ উনি যে আপনাকে প্রশ্নটা করছে যে আপনার প্রথমে ওয়েবসাইট ভিজিট করবে, তারপর সেলস এর জন্য কনভারসেশন আপনার হোয়াটসঅ্যাপ দিবে। তো এক্ষেত্রে আমরা যখন ক্যাম্পেইন করব তখন অবজেক্ট কি নিব প্রথম? ট্রাফিক নিলে ভালো হবে না? প্রথমে যখন যেহেতু আপনি সে ওয়েবসাইট তখন ট্রাফিক নিবেন, আর পরবর্তীতে যখন হোয়াটসঅ্যাপে নিবেন তখন এনগেজমেন্ট দিতে পারেন, সমস্যা নেই। ওকে স্যার, গট ইট। অ্যাটেন্ডেন্ট লিংক দেন, কালকে দিয়েন অ্যাটেন্ডেন্ট, আজকে আর দেওয়া লাগবে না। হাসানুজ্জামান, ক্লাস শেষ, এখন আসছেন অ্যাটেন্ড দিতে, ঘুমান আপনি।